ঠিক যেন একটা পিএসসি বা এসএলএসটি পরীক্ষাই দিতে বসছো। এটাকে একটা জুম করে আমি ছবিটা দিয়েছি এবং এই পোলেনের স্ট্রাকচারটা এর আগে আমরা পোলেনের সবচেয়ে বাইরের লেয়ারটাকে বলা হয়। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশন। আজকে একটা অনিবার্য কারণবশত ক্লাসটা শুরু করতে দেরি হলো, কারণ আমি অনেক দূর থেকে আসি। আমি অনেক দূরের একটা জেলা, পুরুলিয়া থেকে তোমাদের এইখানে কলেজ স্ট্রিটের ক্যাম্পাসে আসি ক্লাস করাতে। এরপরে যাতে এইরকম সমস্যাগুলো না হয় আমি সবসময় চেষ্টা করব, কারণ এই দেরি হওয়াটা তো আর আমার হাতে নেই। এবং তোমরাও সবসময় চেষ্টা করবে, যদি আমার ক্লাস কখনও বুঝতে অসুবিধা হয়, বা আমার নয়, সৃজিত স্যারেরও ক্লাস বুঝতে কখনো অসুবিধা হয়, পার্সোনালি মেসেজ করতে পারো, গ্রুপে মেসেজ করতে পারো, বা তোমরা সিমন স্যারের সাথে তো তোমাদের পরিচিতি রয়েছে, তাকে তোমরা যদি মেসেজটা জানিয়ে দাও, তিনি আমাকে মেসেজ কনভেটা করে দেবে এবং আমরা সেই সমস্ত টপিক রিলেটেড যত সমস্ত ডাউট আছে ক্লিয়ার করার চেষ্টা করব। আর একটা জিনিস বলে দিই, আমরা বৈঠকি পরিবার থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আমরা মক টেস্ট শুরু করব, এবং এই মক টেস্টগুলো সমস্ত চ্যাপ্টার কম্পাইলেশন করে যত সমস্ত এমসিকিউসগুলো রয়েছে তার ভিত্তিতে পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা ঠিক যেন একটা পিএসসি বা এসএলএসটি পরীক্ষাই দিতে বসছো। সো বেশি দেরি না করে সেই রকমভাবে প্রিপারেশন নাও। এখন আমি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করানোর পর সেই রিলেটেড এমসিকিউ তোমাদের প্রোভাইড করছি, কিন্তু এরপর কিছুদিনের মধ্যে সিলেবাস হয়তো শেষ হয়ে যাবে এবং তারপর কিন্তু আমরা মক টেস্ট নেব, এবং এই মক টেস্টগুলো ফুল ফ্লেজ মক টেস্ট হবে এবং সমস্ত চ্যাপ্টার জুলজি, বটানি, ফিজিওলজি থেকে কম্পাইল করে তোমাদের যেরকম হয় 55 মার্কসের এসএসসি বা পিএসসির ক্ষেত্রে যেই নাম্বার বিভাজন রয়েছে সেটাকে ফলো করে আমরা মক টেস্টগুলো নেওয়া শুরু করব। তো আজকে আমি একটা টপিক, যেই টপিকটা আমি গত দুদিন ধরে শেষ করানোর চেষ্টা করছি, কারণ এটা হিউজ টপিক। যারা বটানি অনার্সের স্টুডেন্ট তারাও জানো এটা একটা হিউজ টপিক। তোমাদের একটা ইয়ারে, সম্ভবত সেকেন্ড ইয়ার ছিল আমি যখন অনার্স পড়তাম, সেই একটা বড় পেপারই ছিল। তো আজকে এই পেপারটা, যেটা ফার্টিলাইজেশন ইন অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ গুপ্তবীজীদের মধ্যে যে ফার্টিলাইজেশন হয় এবং ফার্টিলাইজেশন হওয়ার জন্য কি কি প্রয়োজন হয়, যেটা গ্যামেটোজেনেসিস, তারপরে ফার্টিলাইজেশন হলো এবং ফার্টিলাইজেশন হওয়ার পর পোস্ট ফার্টিলাইজেশন ইফেক্ট, অর্থাৎ কীভাবে সিডস এবং ফ্রুটস, ফল, বীজ তৈরি হয় এবং সেগুলো কীভাবে ছড়িয়ে গিয়ে আবার নতুন একটা জেনারেশন তৈরি হয়, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। এর আগের দিন আমি পলিনেশন সম্বন্ধে পড়িয়েছি, অর্থাৎ এইটা তোমাদের তো একটা চেনা স্ট্রাকচার। এটা কি আগের দিন বলেছিলাম, এটাকে বলা হচ্ছে গাইনেশিয়াম। তো এই গাইনেশিয়ামের এই মাথার অংশটাকে বলা হয় পিস্টেল। এর মধ্যে এসে পোলেনগুলো পড়বে, সেইটাকে পলিনেশন বলা হবে। কিন্তু আজকে এর পরের অংশটা থেকে আমরা শুরু করব। এর পরে কী কী ঘটনাগুলো ঘটে দেখা যাক, ঠিক আছে? আমি এখানে একটা পোলেনকে বড় করে, এটা একটা পোলেন, এটা একটা স্ট্রাকচার অফ পোলেন, এটাকে আমি একটু বড় করে এটাকে একটা জুম করে আমি ছবিটা দিয়েছি, এবং এই পোলেনের স্ট্রাকচারটা এর আগে আমরা দুটো ক্লাস আগে আলোচনা করেছি। মাইক্রোস্পোরোজেনেসিস, কীভাবে একটা পোলেন ফর্মেশন হয় এবং পোলেনের মধ্যে কখানা স্ট্রাকচার রয়েছে, কখানা লেয়ার রয়েছে, সেগুলো আলোচনা করেছিলাম। আরেকবার রিপিট করে দিই ঝট করে। পোলেনের সবচেয়ে বাইরের লেয়ারটাকে বলা হয় এক্সাইন, তার ঠিক ভেতরের লেয়ারটাকে বলা হয় ইনটাইন, এবং এর বাইরে একটা স্টিকি লেয়ার থাকে যেটাকে বলেছিলাম পোলেন কিট। এক্সাইন কি দিয়ে তৈরি হয় বলেছিলাম স্পোরোপোলেনিন, যেটা ইউবিশ বডিজ থেকে তৈরি হয়। আর ইনটাইন তৈরি হয় পেক্টোসেলুলোজ থেকে, ঠিক আছে? ইনটাইন তৈরি হয় পেক্টোসেলুলোজ থেকে। এবং এই একটা পোলেনের মধ্যে দু ধরনের সেল থাকে। একটাকে বলা হয় ভেজিটেটিভ সেল, এটা হচ্ছে ভেজিটেটিভ সেল, আর একটা হচ্ছে জেনারেটিভ সেল, এটা হচ্ছে ভেজিটেটিভ সেল। আর এইটা হচ্ছে, এই এটা দেখছো, এটা হচ্ছে জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেলের আরেকটা নাম কি বলেছিলাম? যেহেতু এটা টিউব তৈরি করে, পোলেন টিউব তৈরি করে, এই জন্য এইটাকে আরেকটা নাম যেটা বলা হয় টিউব সেল। ভেজিটেটিভ সেলের আরেকটা নাম হচ্ছে টিউব সেল। প্লয়েডি লেভেলও বলেছিলাম এন, আর জেনারেটিভ সেলেরও প্লয়েডি লেভেল এন, ঠিক
আছে। আর তোমরা এখানে অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো হচ্ছে সিম্পল ভ্যাকুয়াল বা কোষ গহ্বর, এগুলো যে কোনো একটা সেলের মধ্যেই থাকে, এইটা নিয়ে বিশেষ আলোচনা করছি না। এইবার এই পুরো পোলেনের মধ্যে এক্সাইনের মধ্যে একটা হোল, একটা গর্ত মতন অংশ থাকে, সেই অংশটা এইটা, এই দেখো, এটার নাম আমি কি বলেছিলাম? জার্ম পোর, GERMPORE, জার্ম পোর, GERMPORE, জার্ম পোর। এর সিগনিফিকেন্স কি? এইখান থেকেই এরকম টিউব ফর্মেশন হতে শুরু করে, ঠিক আছে। এবং টিউব ফর্মেশন হওয়ার পর এই যে দেখছো এই টিউবটা নিচের দিকে নামতে থাকে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক কীভাবে টিউবটা তৈরি হয়। এই পোলেনটা কি করে, এত বড় নয়, এরকম ছোট ছোট, এখানে দুখানা পোলেন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে এই একটা পোলেন, এই আরেকটা পোলেন, দুটো পোলেন পড়েছে, কিন্তু বাস্তবে কি হয়, অনেকগুলো পোলেনই এসে পড়ে এবং তাদের মধ্যে কম্পিটিশন হয়, যেটা ওই ডারউইনের অন্তঃপ্রজাতি সংগ্রাম যেটা জানো, একই প্রজাতির মধ্যে যেরকম কম্পিটিশন হয়, পোলেনগুলোর মধ্যেও কম্পিটিশন হয়, কে এইখানে রয়েছে এই ওভিউলের মধ্যে থাকা একটা ওভামকে কে ফার্টিলাইজ করতে পারবে, কম্পিটিশনটা শুরু হয়। আচ্ছা, কম্পিটিশনটা হওয়ার সময় সব পোলেন কিন্তু ওভিউল অবধি গিয়ে পৌঁছয় না, অনেকের পোলেন টিউবটাই মাঝপথে থেমে যায়। এখানে একটা ছবি দেখছো, এইটা কিন্তু এইখানে গিয়েই শেষ হয়ে গেছে, এটা কিন্তু আর এগোতে পারেনি, এখানেই শেষ হয়েছে। যে সাকসেসফুল সে অনেকটা নিচে নেমে এসেছে এবং সে ফার্টিলাইজ করার পর একটা ওভাম বা যেটা পোস্ট ফার্টিলাইজেশন যে স্ট্রাকচারগুলো সেগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এইখানে দেখা যাক যে এই জার্ম পোর থেকে কিভাবে পোলেন টিউবটা তৈরি হয়। আগেই বলে নিই, পোলেন টিউবটা তৈরি করে ইনটাইন, এক্সাইন নয়, ইনটাইন, যেটা তৈরি হয় পেক্টোসেলুলোজ, এই পার্টটা হচ্ছে পোলেন টিউব তৈরির জন্য দায়ী, ঠিক আছে। এই পার্টটাই হচ্ছে এইখানে পোলেন টিউবটা তৈরি করে। এবং পোলেন টিউবটা তৈরি করার পর একটা সেল আছে, যেই সেলটাকে আমি বলছিলাম টিউব সেল, অর্থাৎ এই সেলটা এই বরাবর এখানে এসে নামতে শুরু করে এবং তার পিছন জেনারেটিভ সেলটা, অর্থাৎ এই সেলটা এর পিছন এসে নামতে শুরু করে, ঠিক আছে। এইখানে তোমরা দেখো একটা পোলেন টিউব অলরেডি ফর্ম করেছে, এই দেখো এই পোলেন একটা টিউব ফর্ম করেছে। এর ভেতরে যদি তুমি লক্ষ্য করো তাহলে, বা এইটাতে যদি তুমি লক্ষ্য করো, এই ছবিটাতে লক্ষ্য করো, এখানে অনেকগুলো সেল রয়েছে, আমি গোল গোল দাগ দিয়ে বোঝাচ্ছি। এই সেলটা, নীল রঙের যে সেলটা দিলাম, এইটা হচ্ছে টিউব সেল। এই রাস্তাটা কাটতে কাটতে এগোতে থাকে এবং তার পিছন আমি আরেকটা রং দিয়ে বোঝাই, পিঙ্ক। এইখানে দেখো দুটো সেল রয়েছে, তাহলে দুটো সেল এলো কী করে? আমি তো স্ট্রাকচারের মধ্যে একখানা সেল দেখালাম, এইটা একটা সেল আর এইটা আরেকটা সেল, তাহলে দ্বিতীয় সেলটা এলো কোথা থেকে? কিছুই নয়, যখন পোলেন টিউবটা ফর্মেশন করে এগোতে থাকে টিউব সেলটা, তার পিছন জেনারেটিভ সেলটার আরেকটা মাইটোটিক ডিভিশন হয় এবং মাইটোটিক ডিভিশন হলে দুখানা আইডেন্টিক্যাল গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। এবং এই দুটো গ্যামেট তার পিছু এই টিউব সেলের পিছু এগোতে থাকে। কতক্ষণ এগোতে থাকে? যতক্ষণ না সে তার নির্দিষ্ট লক্ষ্যে, অর্থাৎ এগ সেলের কাছে গিয়ে পৌঁছাচ্ছে, ততক্ষণ এগোতে থাকে। সবাই পারে না, আবার বলছি, কোনো টিউব মাঝপথে মরে যেতে পারে বা ইনকমপ্লিট পোলেন টিউব তৈরি হয় এবং সেখানেই তার যাত্রা শেষ হয়। আচ্ছা, এইবার দেখা যাক এই টিউবটা নামতে এই অংশটা যে দেখছো, এটাকে কি বলেছিলাম? এই পুরো স্ট্রাকচারটাকে বলেছিলাম কি? ওভারি। এই পুরো স্ট্রাকচারটার নাম ওভারি। ওভারির মধ্যে কি থাকে? এটা হচ্ছে ওভিউল। এই ডিপ গ্রিন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই ডিপ গ্রিন স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ওভিউল। যতগুলো ওভিউল ততগুলো সিড, 10টা ওভিউল থাকলে 10টা সিড, 11টা কখনোই সিড হবে না, অ্যাটলিস্ট 10টা হবে, 9টাও হতে পারে। এবং তার ভেতর রয়েছে একখানা বড় সেল, যেইটা থেকে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে বিভিন্ন রকমের পার্ট, যেমন সিড, এমব্রিও, এগুলো তৈরি হবে, যেটাকে বলা হয়, এই যে লাল রঙের শেড করা, এটাকে বলা হয়, এইদিকে করছি, দেখা যাচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে
এমব্রিও স্যাক। তো এই এমব্রিও স্যাকের দিকে এগোতে থাকছে এবং এর মধ্যে অনেকগুলো সেল রয়েছে, আমি বলেছিলাম, যেগুলোকে বলা হয় নিউট্রেটিভ সেল, যেগুলোর নাম কি বলেছিলাম, নিউসেলাস। যেগুলোকে কি বলেছিলাম, নিউসেলাস, NUCELUS। আচ্ছা, এইবার এইখানে আমরা ফোকাস করব, এই অংশটায় আমরা ফোকাস করব, এই অংশটায় আমরা ফোকাস করব, যে কিভাবে আমরা এই পার্টটাকে ফোকাস করব, এই পার্টটাকে ফোকাস করব, যে কিভাবে এই অংশের মধ্যে এই ফার্টিলাইজেশনটা সম্পন্ন হয়। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসা যাক। এই হচ্ছে তার ক্লোজ আপ লুক। বুঝতে আশা করি অসুবিধা হচ্ছে না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমিউনিকেট করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা কমপ্লিট ওভিউল। ওভিউলের মধ্যে আমি একবার দাগ দিয়ে বুঝিয়ে দিই। এইটা হচ্ছে একটা ওভিউল, এই সবুজ রঙের যেই অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওভিউল, আর ওভিউলের মধ্যে এই নীল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এমব্রিও স্যাক। প্রত্যেকটার ক্ষেত্রে তাই, এই জিনিসটা যেন কনফিউজ না হয়। ঠিক আছে, এইবার একটু লক্ষ্য করো, এই ওভিউলের পাশ বরাবর একটা টিউব তৈরি হয়েছে, এই যে একটা টিউব তৈরি হয়েছে, এটাই হচ্ছে পোলেন টিউব। এর পিছু এর মধ্যে দিয়েই হচ্ছে গ্যামেটগুলো এগোচ্ছে, মেল গ্যামেটগুলো এগোচ্ছে, কার দিকে এগোচ্ছে, অবশ্যই ডিমের দিকে এগোচ্ছে বা এগ সেলের দিকে এগোচ্ছে। তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এইখানে একটা ব্লু কালারের, এইটা ব্লু কালারের একটা সেল রয়েছে, এই সেলটাই হচ্ছে টিউব সেল, এটাই হচ্ছে টিউব সেল। এবং টিউব সেলের পিছু পিছু একখানা লাল রঙের এখানে স্ট্রাকচার রয়েছে, দুখানা সেল রয়েছে দেখতে পাচ্ছ, এই দুটো সেলই হচ্ছে গিয়ে মেল গ্যামেট, এইগুলো হচ্ছে মেল গ্যামেট। ঠিক আছে, দুটো এগোচ্ছে কারণ ডবল ফার্টিলাইজেশন হবে, ডবল ফার্টিলাইজেশন করতে দুটো গ্যামেট লাগবে, সেই জন্য এরা সংখ্যায় 2। ঠিক আছে, এবার যখনই টিউব সেলটা এই অংশে এসে পৌঁছবে, একদম মাইক্রোপাইল, এই স্ট্রাকচারটাকে কি বলেছিলাম আগের দিন, মাইক্রোপাইল। এইখানেই মাইক্রোপাইলের কাছাকাছি যখন টিউব সেলটা এসে পৌঁছবে, টিউব সেলটা সেখানেই ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, টিউব সেলের কাজ এতটুকুই, টিউব সেল ফার্টিলাইজেশনে অংশগ্রহণ করে না। এর পিছন এই দেখো লাল রঙের দুটো সেল ঢুকে গেছে, এই দুটো সেল, এই স্ট্রাকচারটা দেখো, এই দুটো সেল এবার ফার্টিলাইজেশন শুরু করবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে টিউব সেল কি করে বুঝতে পারছে যে তাকে মাইক্রোপাইলের এই অংশটা পৌঁছতে হবে? নিশ্চয়ই কোনো তাকে সেখানে কিছু ক্লু রয়েছে বা কিছু কেমিক্যালস রয়েছে যেটা তাকে সেই দিকে আকৃষ্ট করে। সেই আকৃষ্ট করার ঘটনাতে সাহায্য যে করে সেটা হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস। এইখানে তোমরা যে সেলগুলো দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে দুটো সেল, যেগুলোকে আমি আগের দিন কি বলেছিলাম, সাইনার্জিডস, এটাকে একটু জুম করে দেখাই, এই যে এইগুলো হচ্ছে এই দুটো সাইনার্জিডস, এই দেখো এই একটা আর এই একটা, এই সাইনার্জিড সেলগুলো মধ্যে একটা স্ট্রাকচার রয়েছে, এই স্ট্রাকচারটা এই নিচে এখানে এরকম দেখতে পাচ্ছ, এই সাইনার্জিডের নিচে যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। একটু মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এটার নাম হচ্ছে ফিলিফর্ম অ্যাপারেটাস, ফিলিফর্ম অ্যাপারেটাস। ওকে, এই ফিলিফর্ম অ্যাপারেটাস থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয় এবং এই কেমিক্যালগুলো কাকে, এই পোলেন টিউবের টিউব সেলকে তার দিকে আকৃষ্ট করতে সাহায্য করে। যেহেতু এই জিনিসগুলো কেমিক্যালের মাধ্যমে হচ্ছে, সেই জন্য এই ধরনের মুভমেন্টকে বলা হয় কেমোট্রপিক মুভমেন্ট। লিখিয়ে দিই, এই যে এই ধরনের যে মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটাকে বলা হয় কেমোট্রপিক, CHEMO, যেহেতু কেমিক্যাল দ্বারা নিয়ন্ত্রিত, কেমোট্রপিক মুভমেন্ট, রাইট? তাহলে কেমোট্রপিক মুভমেন্টের মাধ্যমে এই টিউব সেলটা তার যাত্রাপথটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই যে টিউব ফর্মেশন হচ্ছে বা পোলেন টিউব, যেটাকে আমি শর্টে টিউব বলছি, এই টিউব ফর্মেশন হচ্ছে, এই টিউব ফর্ম হওয়ার ঘটনাটারও একটা নাম রয়েছে, এইটাকে বলা হয় সাইফোনোগেমি, SIPHONOGAMY। এই টিউব ফর্মেশন হওয়ার ঘটনাটাকে বলা হয়
সাইফোনোগ্যামি। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসতে পারে। ডাবল ফার্টিলাইজেশনের সময় যে টিউব ফর্মেশন হয়, এই প্রসেস অফ টিউব ফর্মেশনকে কী নামে ডাকা হয়, সেটাকে বলা হয় সাইফোনোগ্যামি। ঠিক আছে, এবং কার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে এই ফিলিফর্ম অ্যাপারেটাসের মধ্যে কিছু কেমিক্যাল থাকে, সেই কেমিক্যালগুলো রিলিজ হয়, তার ফলে টিউব সেলটা কী করে, এই টিউব সেলটা এখান থেকে তার দিকে আকৃষ্ট হয় এবং মাইক্রোপাইল এন্ড দিয়ে প্রবেশ করার জন্য তৈরি হয়। ঠিক আছে, এইবার এই যে টিউব সেলের পিছন পিছন এই যে দুটো সেল আসছিল, এই যে এই লাল দিয়ে এবার আমি মার্ক করছি, আগে নীলের ওপর লাল দিয়ে মার্ক করছি, এই দুটো সেল এই আমাদের এই এমব্রিও স্যাকের মধ্যে ঢুকে আসে। ঠিক আছে, এই ঢুকে আসার পর এবার ফার্টিলাইজেশনের ইভেন্ট শুরু হবে। এইখানে একটু জিনিস বলার রয়েছে, কে কাকে ফার্টিলাইজ করবে এবং কোনটা আগে করবে কোনটা পরে করবে। দেখো, একটা খুব সহজ কথা, যখন ওভামটা বা এগ সেলটাকে ফার্টিলাইজ করবে তখন কি হবে, নেক্সট প্রোজেনি বা পরবর্তী প্রজন্ম তৈরি হবে, কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য তো খাবার দিতে হবে, তাই না? যেহেতু এর মধ্যে কিছু খাবার তৈরি হয়, সেই খাবারটাকে আগে এনশিওর করবে গাছ বা প্লান্টসরা বা অ্যাঞ্জিওস্পার্মরা, এনশিওর করবে কিভাবে আগে খাবারটা তৈরি হয়। তাহলে খাবার তৈরি করার জন্য প্রথম ফার্টিলাইজেশনটা হওয়া প্রয়োজন। প্রথম ফার্টিলাইজেশনটা এখানে একটা অ্যারো দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছ। এইখান থেকে গিয়ে সেন্টারে রয়েছে দুটো সেল, আগের দিন 2n যেটাকে বলেছিলাম সেটার নাম হচ্ছে পোলার সেল। দুটো পোলার সেল থাকে, এই পোলার সেল দুটো, এটা পোলার সেল, এখানে লিখছি পোলার সেল। পোলার সেলের প্লয়েডি লেভেল কি, পোলার সেলের প্লয়েডি লেভেল 2n, কারণ দুটো নিউক্লিয়াই পরস্পর জুড়ে থাকে, কিন্তু এই পরস্পর জুড়ে যাওয়ার পর সেই সময়ে পোলার সেলকে আর পোলার সেল বলা হবে না, তার একটা নতুন নাম দেওয়া হবে। এই পোলার সেলের তখন নতুন নাম হবে সেকেন্ডারি নিউক্লিয়াই, ACCON, সেকেন্ডারি নিউক্লিয়াই, বা যেটাকে বাংলায় বলা হয় নির্ণীত নিউক্লিয়াস। এরও প্লয়েডি লেভেল 2n, জাস্ট জুড়ে রয়েছে। এর সাথে ফার্স্ট যখন এই লাল রঙের যে স্ট্রাকচারটা রয়েছে যখন অ্যাটাচ করবে, তখন এইটা পোলার সেলটা হয়ে যাবে প্লয়েডি লেভেল কি 3n, এবং এটা এন্ডোস্পার্ম তৈরি করবে, বা যেটাকে বাংলায় বলা হয় শস্য। এটা আগে তৈরি হবে, এই ফার্টিলাইজেশনটা আগে হবে। সেকেন্ড ফার্টিলাইজেশনটা কি হবে, সেকেন্ড ফার্টিলাইজেশনটা এগ সেলকে ফার্টিলাইজ করবে। এগ সেলের প্লয়েডি লেভেল কি ছিল, এগ সেলের প্লয়েডি লেভেল ছিল হচ্ছে গিয়ে n, এগ সেলের প্লয়েডি লেভেল ছিল n, তার সাথে মেল গ্যামেট তার প্লয়েডি লেভেল যোগ হলো n, তাহলে n প্লাস n মিলে কি হলো 2n। ঠিক আছে, তাহলে এ হয়ে গেল 3n, বাস প্রাইমারি এন্ডোস্পোর সেল বা প্রাইমারি এন্ডোস্পোর নিউক্লিয়াই, আর এইখানে এগ সেলটা ফিউজ করে হয়ে গেল 2n। ঠিক আছে, এইখানে আরও কিছু সেল রয়েছে, এইগুলোর নাম কি বলেছিলাম, 1 2 3, এই তিনটে সেল, এই তিনটে সেলের নাম হচ্ছে অ্যান্টিপোডাল সেল, বাংলায় যেটাকে বলা হয় সম্ভবত প্রতিপদ স্থানের কোষ সমষ্টি। যত এরপরে আগে যাবে, সময় যত গড়াবে, এই সেলগুলো সব নষ্ট হয়ে যাবে, এগুলোর বিশেষ এইখানে কোনো কাজ নেই। কয়েকটা ব্যতিক্রম রয়েছে, সেটা পরে বলবো, আগে জেনারেলটা শিখে নিই। আর এইখানে এই সবুজ রঙের একটা সেল দেখছো, এই সবুজ রঙের একটা সেল যদি এই ছবিতে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে দুটো রয়েছে, কিন্তু এটা সংখ্যায় একটা হয়ে গেছে। যখন পোলেন টিউব ঢোকে সঙ্গে সঙ্গে একটা সেল, যেটা এই সেলগুলোর নাম হচ্ছে সাইনার্জিডস বা সহকারী কোষ। আগের দিন বলেছিলাম, আজকে তাও রিপিট করছি, এই সাইনার্জিডসগুলো প্রথম যখন একটা সেল ঢুকবে সঙ্গে সঙ্গে নষ্ট হবে, দ্বিতীয় ফার্টিলাইজেশন হওয়ার পর এই সাইনার্জিডসটাও নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সহকারী যে কোষ বা সাইনার্জিডস যে কোষ রয়েছে, তারা সবসময় এগ সেলকে প্রোটেক্ট করে এবং ফার্টিলাইজেশনের পর নষ্ট হয়ে যায়। অর্থাৎ একরকম স্যাক্রিফাইস করে, নিজেদেরকে স্যাক্রিফাইস করে, এবং একজন ফার্টিলাইজ টিউব সেল তৈরি হওয়ার আগে স্যাক্রিফাইস হয়, আরেকজন পরে হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার এই যে স্ট্রাকচারটা দেখছো, এইখানে আমি এই ওভারের মধ্যে যেটা এমব্রিও স্যাক, এই এমব্রিও স্যাকটাকে জুম করে দেখিয়েছি। এইখানে এই ফার্টিলাইজেশনটা হওয়ার পর, এইবার ধরে নাও ফার্টিলাইজেশন হয়ে গেছে, এইটার সাথে আরেকটা সেল জুড়ে গেছে, আমি লাল দিয়ে দেখাই, এটার সাথে আরেকটা মেল গ্যামেট ছিল, সে জুড়ে গেছে, এবং এরা বর্তমানে 3n কন্ডিশনে রয়েছে, এদের প্লয়েডি লেভেল 3n। আর এইখানে এগ সেল যেটা রয়েছে,
এই যে এগ সেল যেটাকে দেখতে পাচ্ছ পিছনে হালকা করে দেখা যাচ্ছে, এর সাথে একটা মেল গ্যামেট ফিউজ করে এদের প্লয়েডি লেভেল বর্তমানে হয়েছে 2n। আর এইগুলো তো কিছুক্ষণ বাদে স্যাক্রিফাইস হয়ে গেছে, অর্থাৎ ভ্যানিশ হয়ে যাবে, এবং এইখানে এই দুটো যে সেল যেগুলোকে বলছিলাম সাইনার্জিডস, এগুলোও মরে যাবে। ঠিক আছে, ফলে এখন তোমরা দেখতে পাচ্ছ এই স্ট্রাকচার মধ্যে কেবলমাত্র দুটো সেল, দু টাইপের সেল বেঁচে রয়েছে। তাহলে এখন দেখতে হবে কে কিসে পরিণত হয়। যেহেতু আজকের টপিকটার নাম হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, সুতরাং দেখে নেওয়া যাক কোনটা কি স্ট্রাকচার তৈরি করে। ঠিক আছে, প্রথমেই বলি যে মাঝখানের যে স্ট্রাকচার সেটার কি নাম বলেছিলাম, সেকেন্ডারি নিউক্লিয়াই, যেটার ফার্টিলাইজেশন আগে হয়, আবার বললাম, সেটা তৈরি করবে কি, সেকেন্ডারি নিউক্লিয়ারটা তৈরি হবে প্রাইমারিকে 1 ডিগ্রি লিখলাম, এন্ডোস্পার্ম সেল। এই প্রাইমারি এন্ডোস্পার্ম সেল যেটার প্লয়েডি লেভেল 3n, এটা ভবিষ্যতে শস্য তৈরি করবে বা এন্ডোস্পার্ম তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এইবার এইখানে যেটা রয়েছে এগ সেল, লালগুলোর হচ্ছে বর্তমান স্ট্রাকচার, ফার্টিলাইজেশনের পর কি হবে সেটাকে আমি নীলে লিখছি, এটা হচ্ছে এগ সেল। এগ সেল কি হবে, এই অংশটা, এই যে এগ সেল, এই এন মিলে 2n হবে। এই এগ সেলটা তৈরি করবে হচ্ছে জাইগোট, ZYGOTE, এবং যেই জাইগোটটা আরও পরে গিয়ে এমব্রিও তৈরি করবে এবং যেটা থেকে একটা নতুন গাছ তৈরি হবে। আচ্ছা, এইখানে যে দু ধরনের ফার্টিলাইজেশন হচ্ছে, এই দুটো ফার্টিলাইজেশনের কিছু নাম রয়েছে, কারণ এইগুলোর অন্য নামেও কোশ্চেন আসতে পারে। যেমন এই ক্ষেত্রে যেহেতু 1, 2 এবং 3টে সেল একসাথে জুড়ে যাচ্ছে, সেই জন্য এই ঘটনাটার আরেকটা নাম হচ্ছে ট্রিপল ফিউশন। এই ঘটনাটার আরেকটা নাম হচ্ছে ট্রিপল ফিউশন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে, ট্রিপল ফিউশন। আর এইখানে এক সেলের সাথে যখন মেল গ্যামেটটা জুড়ে যাচ্ছে, এই দুটো সেল এন আর এন মিলে যখন 2n হচ্ছে, এই ঘটনাটার নাম হচ্ছে সিনগ্যামি, সিম্পলি সিনগ্যামি। সিনগ্যামি হচ্ছে ফার্টিলাইজেশনের আরেকটা নামও বটে, সিনগ্যামি, SYNGAME। তাহলে এক সিনগ্যামি হচ্ছে এবং দ্বিতীয় ট্রিপল ফিউশন হচ্ছে, দুবার ফার্টিলাইজেশন হচ্ছে, তাই এই পুরো ঘটনাটাকে কি বলা হচ্ছে, ডাবল ফার্টিলাইজেশন। ডাবল ফার্টিলাইজেশনের দুটো পার্ট, একটা হচ্ছে সিনগ্যামি, আরেকটা হচ্ছে ট্রিপল ফিউশন। আচ্ছা, সিনগ্যামি বা ট্রিপল ফিউশনের আরও নাম রয়েছে। সিনগ্যামিকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন, আর ট্রিপল ফিউশনকে বলা হয় ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। অন্য নামগুলো আমি একটা অন্য রং দিয়ে লিখে দিচ্ছি। সিনগ্যামিকে বলা হয় জেনারেটিভ ফার্টিলাইজেশন, আর ট্রিপল ফিউশনকে বলা হয় ভেজিটেটিভ ফার্টিলাইজেশন। শর্টে ZN করে দিলাম। ঠিক আছে, অন্য নামেও আসতে পারে, সেই জন্য আমি যত রকম নাম রয়েছে আমি বলে দিচ্ছি, কারণ কোশ্চেন কোথা থেকে হবে আমিও জানি না। আচ্ছা, তাহলে সেকেন্ডারি নিউক্লিয়াই এন্ডোস্পার্ম তৈরি করতে সাহায্য করছে, এগ সেলটা ফার্টিলাইজেশনের পর এমব্রিও, এবং সেই এমব্রিও জাইগোট ফর্ম করছে। তাহলে আরও কিছু অন্য পার্ট রয়েছে, যেমন এই পুরো স্ট্রাকচারটা, এই যে ডিমের মতন যে স্ট্রাকচার যেটাকে বলা হয় এমব্রিও স্যাক, সেটা কি করছে, এই এমব্রিও স্যাক, এই যে এই ছবিতে দেখো, এইটাই এখানে ছবিটা জুম করে দেখানো রয়েছে। এই এমব্রিও স্যাকটাই আসলে যেটা হবে সেটাকে আমরা বলি সিড বা বীজ।
এইটাই হয়ে যাবে বীজ। আমের যে আটি খাই, এই আটিটাই হচ্ছে এই অংশটা, ঠিক আছে। আর এই এমব্রিও স্যাকটা, এই সবুজ রঙের যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, যেটা আমি এখন দাগ করে দিলাম, এই স্ট্রাকচারটা কিসে পরিণত হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারটার নাম প্রথমে বলে নিই, এই স্ট্রাকচারটাকে বলা হয় ওভিউল। সিম্পল বলেছিলাম, যতগুলো ওভিউল ততগুলো সিড। তাহলে ওভিউলটা কি পরিণত হয়, ওভিইউএলই, ওভিউলটা পরিণত হবে হ্যাঁ, এইটা হবে এমব্রিও, এটা এন্ডোস্পার্ম পুরোটা, এইটা হবে সিড, এটা হবে ওভারি। আমার একটু ভুল হয়েছে এখানে, সিডটা হচ্ছে এইটা হবে, এই অংশটা সিড হবে, এইটা আমি ভুল লিখে দিয়েছি, এইটা হবে না। এই ওভিউল স্ট্রাকচারটাই সিড ফর্ম করবে, এই ওভিউল স্ট্রাকচারটাই সিড ফর্ম করবে। এবং তার মধ্যে এই যে লাল রঙের যে স্ট্রাকচারটা দিয়েছি, তার ভেতরের তো চেঞ্জগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে। এর ভেতরের যে অংশগুলোই তো রয়েছে সেকেন্ডারি নিউক্লিয়াস আর এগ সেল, ওকে। এবং এই স্ট্রাকচারটা যেইটার মধ্যে রয়েছে, এই যে সবুজ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, এইটাই ওভিউল এবং এটাই সিড ফর্ম করবে, যতগুলো ওভিউল ততগুলো সিড। আচ্ছা, এরপরে এই পুরো যে অংশটা, এই যে এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এইটাকে আমি কি নাম বলেছিলাম, এইটাকে বলেছিলাম হচ্ছে ওভারি। ওভারিটা কিসে পরিণত হবে, আগে ওভারির নামটা লিখে দিই। এই ওভারি যে স্ট্রাকচারটা তৈরি করবে হচ্ছে ফ্রুট বা ফল, যেটা আমরা খাই। সবসময় সব ফল খাই না, সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। এই পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে ফ্রুট, এবং তার ভেতর এই যে এই স্ট্রাকচারটা, এই সবুজ রঙের, এইটা হয়ে যাবে সিড, ঠিক আছে। এর মধ্যে যে 3N পার্টটা তৈরি করবে হচ্ছে এন্ডোস্পার্ম, এবং এইখানে 2N একটা অংশ যেটা তৈরি করবে, এইখানে 2N যেটা পার্ট রয়েছে, এটা তৈরি করবে এমব্রিও, ঠিক আছে। কারোর কোথাও বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, কমিউনিকেট করো। শ্রীচেতা, বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আমি খুব তাড়াতাড়ি করে করাচ্ছি, নাকি স্লো হচ্ছে? রয়েছে, আমাকে এখানে এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ওকে। থ্যাংক ইউ শ্রীচিতা রেসপন্স করার জন্য। অনেকে তো রেসপন্সই করে না। কমিউনিকেশন করলে ক্লাসটা আরও ইন্টারেক্টিভ হয় এবং আমারও পড়াতে সুবিধা হয় এবং ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার যেটা রয়েছে, এই নিউক্লিয়ার এন্ডোস্পার্মে তোমাকে কিছু এক্সাম্পল মনে রাখতে হবে। আমি ইন রিয়ালিটিতে বলি, পৃথিবীর যত সমস্ত অধিকাংশ গাছ যতগুলো রয়েছে যাদের এন্ডোস্পার্ম তৈরি হয়, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যেই যাদের শস্য তৈরি হয়, ম্যাক্সিমামই হচ্ছে নিউক্লিয়ার প্রকৃতির। বাকি যে দুটো দেখছো না, যে সেলুলার বা হ্যালোবিয়াল, এগুলো কয়েকটা স্পেসিফিক প্ল্যান্টের মধ্যেই দেখা যায়। অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়ার, ঠিক আছে। নিউক্লিয়ার উদাহরণ যেটা রয়েছে, সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ, এই যে আমি এটাকে ছবিটাই একদম নিয়ে এসেছি, এটা কি, এটা হচ্ছে কোকোনাট ওয়াটার, ডাবের জল বা নারকলের জল যেটাকে বলা হয়। এইটা হচ্ছে নিউক্লিয়ার কোকোনাট ওয়াটার, CONUT, কোকোনাট ওয়াটার। এইটা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোস্পার্মের প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, সেলুলার এন্ডোস্পার্মের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়ারে কি হচ্ছিল, ক্যারিওকাইনেসিস হচ্ছে, কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না। সেলুলারে কি হবে, যখনই একটা সেল ডিভিশন হচ্ছে, তখনই দেখো মাঝখানে একটা সেলের একটা কম্পার্টমেন্টালাইজেশন হচ্ছে। এই দেখো দুটো হয়ে গেল এবং দুটো নিউক্লিয়াস হয়েছে, সুন্দর। এবং সেটা আরও পরবর্তী ক্ষেত্রে আরও ভেঙে ভেঙে অনেকগুলো সেল, ফুল ফ্লেজ সেল তৈরি করেছে, ঠিক আছে। এইটার উদাহরণ কি, নিউক্লিয়ারের উদাহরণ এই ছবিতেই আসতে হবে। এই ছবির মধ্যে এই ডাবের জলটা যদি আরেকটু স্পেসিফিক্যালি লক্ষ্য করো, তাহলে দেখবে, এটাকে একটু অন্য রং দিয়ে দেখাই তোমাদের। এই ডাবের জলের তলায় কিছু জিনিস ভাসছে, বা এই অংশে, এই ডাবের ভেতরে যে অংশটা থাকে, যেটাকে আমরা শাঁস বলি, সাদা অংশ যেটা, বা মালাই বলে অনেকে, এইটা হচ্ছে সেলুলার
এন্ডোস্পার্মের উদাহরণ। তাহলে ডাব হচ্ছে এমন একটা ফল যার মধ্যে দুটোই দেখা যায়, সেলুলারও দেখা যায়, নিউক্লিয়ারও দেখা যায়। ঠিক আছে, তো এই সাদা অংশটার একটা নাম রয়েছে, সেই নাম ধরে কোশ্চেন আসতে পারে, সায়েন্টিফিক অবশ্যই। এটাকে বলা হয় কার্নাল অফ কোকোনাট, KERNAL, এটাকে বলা হয় কার্নাল। ঠিক আছে, তাহলে কার্নাল অফ কোকোনাট হচ্ছে কিসের, মানে আমরা যেটা খাই সেটা হচ্ছে সেলুলার, আর যেটা আমরা পান করি সেটা হচ্ছে নিউক্লিয়ার, রাইট? এই একই ছবির মধ্যে দুটো জিনিস বোঝানো গেল। এইবার আসি হেলোবিয়াল। ঠিক আছে, এই হেলোবিয়ালটা অনেকটা সেলুলার এবং নিউক্লিয়ার দুটোর মাঝামাঝি একটা জায়গা। কি হয় এখানে, প্রথমে যে এই সেলটা থাকে এন্ডোস্পার্ম সেল, যেটাকে 3N বলছিলাম, এটা ফার্স্টে ডিভাইড হয় এবং ডিভিশনটা সমান সমান হয় না, ভাগটা সমান সমান হয় না। দেখো এখানে একটা বড় সেল, এইখানে একটা ছোট সেল। ঠিক আছে, বড় সেলটাকে বলা হয় মাইক্রোপাইলার চেম্বার, কারণ এটা মাইক্রোপাইলের পার্টে থাকে। আগের ছবি দেখালে বুঝতে পারে, এই দিকে তো মাইক্রোপাইল ছিল, এই দিকে মাইক্রোপাইল ছিল, এদিকে মাইক্রোপাইল ছিল। এই সেলটা, যদি এটাকে একটা সেল ধরি, এখন এইটাকে একটা সেল ধরি, তাহলে এই মাইক্রোপাইলের ক্ষেত্রে মাইক্রোপাইলের সেলটা একটা বড়, আর এই দিকে যেহেতু এটাকে চালাজা বলা হয়, তাহলে চালাজার যে কম্পার্টমেন্টটা দেখো ছোট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মাইক্রোপাইল সাইড আর এটা হচ্ছে চালাজার সাইড। এটা চালাজা কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে মাইক্রোপাইল কম্পার্টমেন্ট, রাইট? এইবার চালাজার কম্পার্টমেন্টে কি হবে, চালাজার কম্পার্টমেন্টে সেলগুলো ডিভিশন হবে এবং প্রত্যেকটা নিউক্লিয়ার টাইপের ডিভিশন, অর্থাৎ প্রত্যেকটার একটা একটা করে সেল মেমব্রেন তৈরি হবে এবং সেটা পরে সেল ওয়ালও তৈরি করবে, যেহেতু এটা প্লান্ট। ঠিক আছে, তাহলে এই পোর্শনটা হলো নিউক্লিয়ার, এই পোর্শনের সেল ডিভিশনটা নিউক্লিয়ার। আর এইটা যেটা মাইক্রোপাইলার যে পার্টটা রয়েছে, এইখানে কিন্তু এই নিউক্লিয়াসগুলো হবে নিউক্লিয়ার টাইপ, অর্থাৎ ফ্রি ফ্লোটিং, ভাসতে থাকবে। ঠিক আছে, তাহলে একই এন্ডোস্পার্মের মধ্যে দু ধরনের আমরা দেখতে পাচ্ছি, দু ধরনের এন্ডোস্পার্মের সেল ডিভিশন দেখতে পাচ্ছি। এই স্পেসিফিকটাকে বলা হয় হেলোবিয়াল, কারণ এটা আগে ট্যাক্সোনমিতে মনোকট বা যারা একবীজপত্রী, যে সমস্ত অ্যাকুয়াটিক মনোকট, AQUATIC, অ্যাকুয়াটিক মনোকট, অর্থাৎ জলের মধ্যে থাকা যে একবীজপত্রী ছিল, তাদেরকে হেলোবিয়েসি বলে একটা ফ্যামিলির মধ্যে রাখা হতো। বর্তমানে ওই ক্লাসিফিকেশনটা আর ফলো করা হয় না, মনোকটকে সবাইকেই এখন পোয়েসি ফ্যামিলির মধ্যে আনা হয়েছে। তো ওই হেলোবিয়াল নামটা এখন অপ্রচলিত থাকলেও এই এন্ডোস্পার্মের নামটা এখনও হেলোবিয়াল রয়েছে এবং এর উদাহরণ প্রকৃষ্ট রয়েছে। দেখো এগুলো, এটা তো জলেরই একদম শাপলা এবং এটা কিন্তু একটু স্যাঁতস্যাঁতে জায়গায়ই হয়। এটাকে বলা হয় ওয়াটার লিলি, এটা হচ্ছে ওয়াটার লিলি, বোঝা যাচ্ছে? না, যাচ্ছে না। এটা হচ্ছে ওয়াটার লিলি বা শাপলা এবং এইটাকে বলা হয় রেইন লিলি, বৃষ্টি বৃষ্টি, রেইন লিলি, এটা হচ্ছে রেইন লিলি। তো এই দুটো হচ্ছে হ্যালোবিয়াল এন্ডোস্পার্মের প্রকৃষ্ট উদাহরণ। হাতে গোনাই রয়েছে, বিশেষ কিছু নেই, এই দুটো মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, তাহলে আমরা এইটার তো ডেভেলপমেন্ট জানলাম। এইবার এই এগ সেলটা ফার্টিলাইজ হওয়ার পর যে জাইগোট তৈরি হয়েছে, এই জাইগোটটা কিভাবে ডেভেলপ করে সেটা দেখা যাক। এইটা হচ্ছে পুরো জাইগোটের ডেভেলপমেন্টটা। শুরু হয়, অবশ্যই দেখতে পাচ্ছ এখানে একটা সিঙ্গেল সেল স্টেজ রয়েছে, এর মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে যার প্লয়েডি লেভেল কি, অবভিয়াসলি 2N, এটা একটা ভ্যাকিউল। ঠিক আছে, এই সেলটা ডিভিশন করবে, সিম্পলি মাইটোটিক ডিভিশন করছে এবং মাইটোটিক ডিভিশন হয়ে এটা 2 সেল স্টেজ যার প্লয়েডি লেভেল 2N, এগুলো সবগুলোই 2N, কারণ এগুলো হচ্ছে বডি সেল, দেহকোষ। কিছুক্ষণ পরে এইটা একটা এরকম গোল মতন একটা স্ট্রাকচার ধারণ করবে, গোল মতন একটা স্ট্রাকচার ধারণ করবে। ঠিক আছে, এই গোল মতন স্ট্রাকচারটাকে বলা হয়, এই গোল মতন গ্লোবিউলার স্ট্রাকচার, গ্লোবিউলার। আর এইখানে গ্লোবিউলার হওয়ার আগে এইখানে দেখো
8খানা সেল স্টেজ রয়েছে, 8খানা সেল স্টেজ। এই 8খানা সেল স্টেজের সময়টাকে বলা হয় প্রো এমব্রিও, এটাকে বলা হয় প্রো এমব্রিও। এটা হচ্ছে প্রো এমব্রিও, প্রো এমব্রিওর পর সেটা হচ্ছে গ্লোবিউলার এমব্রিও। তার ঠিক পরে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হার্ট শেপ। মনে রাখতে হবে ক্রোনোলজি, প্রথম প্রো এমব্রিও, তারপর গ্লোবিউলার এমব্রিও, তারপর হার্ট শেপড। এটা হচ্ছে হার্ট শেপড, রাইট। এরপর হার্ট শেপ হওয়ার পর যে স্ট্রাকচারটা রয়েছে, পরিপূর্ণ যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রাকচার। কি হবে, এই স্ট্রাকচারগুলো আরো বড় হতে শুরু করবে। এইগুলোই হচ্ছে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে দুটো স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা ধারণ করবে। আর এই যে স্টক যেটা দেখতে পাচ্ছ নিচের, এটা হচ্ছে নিচের এই ছোট্ট অংশটা। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। খুব ছোট্ট অংশ এইটুকু, তোমাদের একটা অন্য রং দিয়ে বোঝাই। এই দেখো দেখতে পাচ্ছ এইখানে ছোট্ট একটা অংশ, ঠিক আছে, এই অংশটা এই যে এই স্ট্রাকচারটা, ঠিক আছে, এই অংশটা পরিণত হবে, ঠিক আছে। এবার এই যে পুরো স্ট্রাকচারটা দেখছো, এইখানে স্ট্রাকচারগুলো কোনটা কি অংশ একটুখানি বলে দেওয়া যাক। এই যে দুটো পাতার মতন যে অংশ বেরিয়েছে, এই পাতার মতন যে অংশগুলো, এগুলোই হচ্ছে আসলে বীজপত্র বা কটিলিডন। এগুলো হচ্ছে কটিলিডন। দুটো আছে দ্বিবীজপত্রী, একটা তৈরি হলো, সেই গাছগুলো ছিল একবীজপত্রী। আমি দ্বিবীজপত্রীর উদাহরণ দিয়েই বুঝিয়েছি, ডাইকটের উদাহরণ দিয়েই বুঝিয়েছি। এবং এইখানে এই যে জাংশন যেটা রয়েছে, এই জাংশন এরিয়াটাকে একটা নাম ধরে ডাকা হয়। এইটার নাম হচ্ছে প্লিউমিউল। এটার নাম হচ্ছে প্লিউমিউল, PLUMULE, প্লিউমিউল, বোঝা যাচ্ছে? হ্যাঁ, প্লিউমিউল। আর নিচের এই অংশটাকে বলা হয় র্যাডিক্যাল। র্যাডিক্যালের এমনি যদি তুমি ইংলিশ ডিকশনারি খোঁজো, তাহলে র্যাডিক্যালের মানে যেটা পাবে সেটা হচ্ছে গোড়া, ঠিক আছে। এই ছেলেটা খুব গোড়া বা ধর্মগোড়া, তাহলে সে খুব র্যাডিক্যাল চিন্তাভাবনার। তো মনে রাখার খুব সহজ উপায়, এইটা মানেও গোড়া, অর্থাৎ এই জায়গাটা থেকে গাছের গোড়া বা শিকড় তৈরি হবে বা রুট সিস্টেম তৈরি হবে। মনে রাখার আরেকটা উপায় বলছি, এই থেকেই আর মানে র্যাডিক্যাল, আর মানে রুট, ঠিক আছে, এখান থেকে রুট সিস্টেম তৈরি হবে। আর প্লিউমিউল থেকে কি তৈরি হবে, শুট সিস্টেম, অর্থাৎ কাণ্ড, পাতা, ফুল, এই সমস্ত। এইটার থেকে তৈরি হবে শুট, ঠিক আছে, হলো। আর এটা হচ্ছে প্রথম ছোট ছোট যখন চারা গাছ বেরোয়, তার যে ছোট দুটো পাতা, এইগুলো হচ্ছে কটিলিডন। আর তার ঠিক নিচের এই পোর্শনটাকে বলা হয়, এটার নাম হচ্ছে এপিকটাইল, বীজপত্রাধিকাণ্ড, এপিকটিলিডন, এপিকটিলিডন, ঠিক আছে, এপিকটিলিডন। আর এর নিচের এই পোর্শনটাকে বলা হয় বীজপত্রাবকাণ্ড বা হাইপোকটিলিডন, হাইপোকটিলিডন, ঠিক আছে। এখানে 4খানা স্ট্রাকচারের নাম বলে দিলাম, 5খানা স্ট্রাকচারের নাম বলে দিলাম। এপিকটিলিডন, হাইপোকটিলিডন, এপিকটিলিডনের উপর রয়েছে প্লিউমিউল, যেটা থেকে শুট তৈরি হয়। হাইপোকটিলিডনের নিচে রয়েছে র্যাডিক্যাল। এক মিনিট, হ্যাঁ, হাইপোকটিলিডনের নিচে রয়েছে এইটা, এটাকে বলা হয় র্যাডিক্যাল, যেটা আর মানে র্যাডিক্যাল, আর মানে রুট, যেটা থেকে রুট সিস্টেম তৈরি হয়, যেটা থেকে মূল তৈরি হয়। আর এই দুটো হচ্ছে কটিলিডন বা বীজপত্র, ঠিক আছে। তাহলে এন্ডোস্পার্ম কিভাবে তৈরি হয় বললাম, এমব্রিও যেটা এক সেল ছিল, যেটা এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সেল দিয়ে শুরু করেছিল, যেটা প্লয়েডি লেভেল 2n ছিল, সেটা শেষে গিয়ে কিসে পরিণত হলো, ঠিক আছে। আচ্ছা, এইবার যে সিড তৈরি হবে, এই পোর্শনটা যেটা বলছিলাম, ওভিউল, অর্থাৎ এই পোর্শনটা বলছিলাম, এই ওভিউলটা এন্ডোস্পার্মের উপস্থিতির ওপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে।
এবার একটু সিড নিয়ে দেখা যাক, সিডের স্ট্রাকচারটা কীরকম হয় সেটা দেখে নেওয়া যাক। সিড দু রকমের হয়, একটা হচ্ছে অ্যালবুমিনাস, যার মধ্যে অবভিয়াসলি এন্ডোস্পার্ম থাকে, এটার মধ্যে এন্ডোস্পার্ম রয়েছে, এর মধ্যে এন্ডোস্পার্ম রয়েছে, সুতরাং এটাকে বলে অ্যালবুমিনাস। অ্যালবুমিন মানে কুসুম থাকে, অ্যালবুমেন থাকে, মানে কুসুমের সাথে তুলনা করা হচ্ছে এন্ডোস্পার্মকে, তাই জন্য এটাকে বলে অ্যালবুমিনাস। আর কিছু কিছু, এবং এই যে ছবিও আমি দিয়ে দিয়েছি, এই 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 পোর্শনটা, এই যে এই সাদা মতন যে অংশটা রয়েছে এই ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে এন্ডোস্পার্ম। হ্যাঁ, এন্ডোস্পার্ম, এবং এইটার উদাহরণগুলো আমি আলোচনা করছি একটু পরে। আসলে এই অংশটাই আমরা খাই, এই অংশটাই হচ্ছে আটা ময়দা যেগুলো ভাঙা হয় শস্য থেকে, আমরা আসলে এন্ডোস্পার্মেরই গুঁড়ো খাই, ঠিক আছে। আর কিছু কিছু সেল আছে, কিছু কিছু গাছ রয়েছে যাদের ক্ষেত্রে এন্ডোস্পার্মটা থাকে না, যাদের ক্ষেত্রে এন্ডোস্পার্ম থাকে না, এন্ডোস্পার্মটা ডিজেনারেট করে বা ছোট হয়ে যায়। কিন্তু একটা সিড যখন বড় হয় তখন তার তো খাবার লাগেই, তাহলে খাবারটা কোথা থেকে আসে? এদের ক্ষেত্রে খাবারটা কোথা থেকে আসে? এদের ক্ষেত্রে, এদের একটা উদাহরণ বলি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ছোলা। ধরো একটা ছোলাকে যদি একটু ভেঙে দেখা হয়, তাহলে এর দুটো পার্ট এরকম দেখতে পারবে, তাই তো? এরকম তো দুটো পার্ট দেখতে পারবে, এই অংশটা। এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্টকেই বলা হয় বীজপত্র বা কটিলিডন। এই অংশটা, এই অংশটা, এই এক আর এই দুই, যেহেতু দ্বিবীজপত্রী ছোলা, তা এই দুটো পার্টের মধ্যেই খাবারগুলো সঞ্চিত থাকে, এর মধ্যেই নিউট্রিয়েন্ট সঞ্চিত থাকে। এবং যেহেতু এর মধ্যে কটিলিডনটা এখানেই কোনো জায়গায় ছিল, ডিজেনারেট করে ছোট হয়ে গেছে, সরি এন্ডোস্পার্ম ছিল, যেহেতু সেটা ডিজেনারেট করে ছোট হয়ে গেছে, যেহেতু এই সমস্ত বীজের ক্ষেত্রে এন্ডোস্পার্ম খাবার সঞ্চয় করে না, ইনস্টেড কটিলিডন, আমি লিখে দিই, কটিলিডন বা বীজপত্র খাবার সঞ্চয় করে, নিউট্রিয়েন্ট সঞ্চয় করে, সেই জন্য এই ধরনের গাছগুলোকে বলা হয়, এই ধরনের বীজগুলোকে বলা হয় এক্স অ্যালবুমিনাস বা নন অ্যালবুমিনাস বা নন অ্যালবুমিনাস সিড। ঠিক আছে, উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণগুলো খুব সহজ, একটু লক্ষ্য করলেই চিনতে পারবে। প্রথমে বলে দিই কাদের মধ্যে কটিলিডন খাবার সঞ্চয় করে, এন্ডোস্পার্ম ছোট হয়ে যায়। 1 গ্রাম, বেঙ্গল গ্রাম বা ছোলা, যেটাকে বলা হয় ছোলা, ছোলা। এটা হচ্ছে মটর, যেটা দিয়ে আমরা ঘুগনি খাই, ঘুগনি তৈরি করি। এটা হচ্ছে বিনস, বিনস বাংলা নাম লিখছি, ইংরেজি নামও লিখে দিই। প্রত্যেকটা সায়েন্টিফিক নেম আমি আগেও বলেছিলাম, পাইসাম স্যাটিভাম, এগুলো একটু দেখে নেবে। বিনস, বিনস, এটা হচ্ছে মটর, ছোলা, ছোলা ইংরেজি গ্রাম, ঠিক আছে, GRAM গ্রাম। এটা হচ্ছে পাইসাম স্যাটিভাম, PI, পাইসাম, ওকে। তো এই তিনটে উদাহরণ। এবার আসা যাক কাদের মধ্যে এন্ডোস্পার্ম খাবার জমিয়ে রাখে। এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পোয়েসি ফ্যামিলির ক্ষেত্রে শস্যগুলোর ক্ষেত্রেই, যেগুলো আমরা খাই, যেমন ধান মানে চাল, ভুট্টা, গম, এইগুলো, ঠিক আছে। উদাহরণ দেখা যাক। এইটা হচ্ছে ভুট্টা, মেইজ, এটা হচ্ছে মেইজ, মেইজের ক্ষেত্রে মেজ আন্ডারলাইন করছি, সাইন্টিফিক নেম ভুট্টা। এটা হচ্ছে ট্রিটিকাম, এটা হচ্ছে ওরাইজা বা ধান, ORYZA, ওরাইজা স্যাটিভা বা ধান। এটা হচ্ছে গম, ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম, ঠিক আছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু কটিলিডন থাকে না, এবং এদের ক্ষেত্রে যদিও বা থাকে কটিলিডন, স্ট্রাকচার দেখাবো, সেগুলো খাবার সঞ্চয় করে না, ঠিক আছে। তা এরপরে দেখে নেওয়া যাক একটা ডাইকট সিড কেমন হয়। এবং ডাইকট সিড স্ট্রাকচার পড়াতে গিয়ে আমি দেখাবো, এই স্ট্রাকচারটা আমি কিছুক্ষণ আগে একেও দেখিয়েছি, এই যে এইটা। ডাইকট সিড পড়ানোর সাথে সাথে এটাও বলে দেবো একটা আদর্শ সিড, একটা টিপিক্যাল সিডের মধ্যে কি কি থাকে, 5খানা পোর্শন থাকে। দেখে নেওয়া যাক কি কি। এটা একটা ছোলা, এটা একটা গ্রাম, এর মধ্যে 5খানা অংশ থাকে। নাম্বার ওয়ান অবশ্যই ভেতরের মধ্যে যেটা থাকে এমব্রিও, এমব্রিও। 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বর রয়েছে অবশ্যই এন্ডোস্পার্ম, এমব্রিও হচ্ছে 2N।
এন্ডোস্পার্ম 3n। 3 নম্বর স্ট্রাকচার যেটা থাকে, এই স্ট্রাকচার 3 আর 4 নম্বর স্ট্রাকচারটাকে তোমরা একটুখানি ছোলাটার একটা ছোলা নিয়ে যদি একটুখানি লক্ষ্য করো, এই ছুঁচালো মতন অংশটা, এখানে একটা গর্ত মতন অংশ দেখতে পাবে এবং গর্তের নিচে আরও একটা ছোট অংশ দেখতে পাবে, একটা ক্ষত মতন অংশ দেখতে পাবে। এই গর্ত মতন সবচেয়ে বড় অংশ যেটা রয়েছে সেটাকে বলা হয় হাইলাম। এই হাইলামের স্ট্রাকচারটা এর আগেও কিন্তু আমি পড়িয়েছি, যখন আমি ওভারি পড়িয়েছি, স্ট্রাকচার অফ ওভারি মানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে ওভিউলগুলো একটা হাইলাম বলে অংশ থাকে। ছবিটা দেখিয়ে দিই যদি থাকে তো। এই যে এই স্ট্রাকচারটা মনে করো, যদি মনে থাকে, এইখানে একটা ক্ষত মতন অংশ থাকে এবং এইটা এখানে জোড়া থাকে। এইরকম তো স্ট্রাকচারটা আমি আঁকিয়েছিলাম। এই অংশটাতে এটাকে কি বলেছিলাম? নিউসেলাস। এইটার নাম বলেছিলাম কি? হাইলাম। এটার নাম বলেছিলাম ফিউনিকল। ঠিক আছে, এই যে হাইলামটা, এই স্ট্রাকচারটাই ম্যাচিওর হওয়ার পর এই বীজের ক্ষেত্রে এই অংশটায় পরিণত হয়, এই অংশটায় পরিণত হয় হাইলাম। একটা আসল ছোলা বীজের ছবিটাও দেখাই, এই যে লক্ষ্য করো, এই যে, ঠিক আছে, এইটা হচ্ছে হাইলাম। ঠিক আছে, এখন ছোট ছোট, এগুলো তোমরা রোজই দেখেছো, এমন কিছু নতুন কিছু নয়। আর হাইলামের নিচে আরও একটা ছোট্ট অংশ রয়েছে, সেটাকে বলা হয় মাইক্রোপাইল। সেই মাইক্রোপাইল যেটার মধ্যে দিয়ে সেলগুলো ঢুকেছিল, টিউব সেলগুলো ঢুকেছিল, এটা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল এগুলোর মধ্যে দিয়ে সিডে জল প্রবেশ করে বা অসমোটিক প্রেশার নিয়ন্ত্রণ হয়। যখন সিড জার্মিনেট করতে থাকে তখন এর মধ্যে দিয়েই কিন্তু জলগুলো প্রবেশ করতে থাকে। তাহলে 3 নম্বর পার্ট হচ্ছে হাইলাম, 4 নম্বর পার্ট হচ্ছে মাইক্রোপাইল, আর 5 নম্বর পার্টটা হচ্ছে এই ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই ব্রাউন কালারের যে কোটিং, এটাকে বলা হয় সিড কোট। সিড কোটকে দুভাগে ভাগ করা হয়। সিড কোটের বাইরের পার্টটাকে বলা হয় টেস্টা, টেস্টা, আর ভেতর পার্টটাকে বলা হয় টেগমেন, টেস্টা, টেগমেন। অনেক ক্ষেত্রে, যেমন ক্যাস্টর মানে হচ্ছে রেডি বীজের ক্ষেত্রে, এই হাইলাম এবং মাইক্রোপাইলটা একটা স্ট্রাকচারের মাধ্যমে, রেডি বীজকে যদি দেখো, রেডি বীজটা দেখতে এইরকম হয়, এর মধ্যে অনেকগুলো স্ট্রাকচার এরকম সুন্দর সুন্দর আঁকা থাকে এবং নিচে এই অংশটায় একটা এরকম মতন গোল মতন একটা উঁচু হয়ে থাকা অংশ লক্ষ্য করা যায়। এই আমি লাল করে দিলাম। এই উঁচু মতন অংশটা মাইক্রোপাইল এবং হাইলামটাকে ঢেকে রাখে। এই স্ট্রাকচারটাকে বলা হয় ক্যারাঙ্কেল, CARAN, ক্যারাঙ্কেল। ক্যারাঙ্কেল কোথায় দেখা যায়? ক্যাস্টর সিডে। ঠিক আছে, কাজ কি? মাইক্রোপাইল এবং হাইলামকে আংশিকভাবে ঢেকে রাখে। ঠিক আছে, এবার একটা স্ট্রাকচার দেখা যায়। এই স্ট্রাকচারটা আগেও বলেছি, এখন আরেকবার রিপিট করে দিই। এইটা হচ্ছে কটিলিডেন, কটিলিডেন। কটা রয়েছে সংখ্যায়? এটা 1, এটা 2, দুটো রয়েছে তাই দ্বিবীজপত্রী। এর মাঝের মধ্যে অংশ যেটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটাকে বলা হয় এপিকটাইল, বীজপত্রাধিকাণ্ড। আগের ছবিতেও দেখিয়েছি। এই যে এই স্ট্রাকচারটা, আর এই স্ট্রাকচারটাকে বোঝাচ্ছি, ওখানে জুম করে বুঝিয়েছি, এখানে ছোট রয়েছে। এইটাকে কি বলা হয়? হাইপোকটাইল, COTYL, হাইপোকটাইল। আর এর ওপরের অংশ যেটা থেকে শুট সিস্টেম তৈরি হয় সেটাকে বলা হয় ফিউনিকল। একটু জাস্ট রিহার্স করে নাও, মনে থেকে যাবে। ফিউনিকল। এই ছবিগুলো কিন্তু একদম বইয়ের ছবি, টেক্সট বইয়ে এই ছবিগুলোই রয়েছে। আর এর ঠিক নিচে এই জায়গাটাকে কি বলেছিলাম? আর দিয়ে শুরু, গোড়া, র্যাডিক্যাল। র্যাডিক্যাল কি তৈরি করবে? রুট সিস্টেম, মূলতন্ত্র। আর ফিউনিকল তৈরি করবে বিটপতন্ত্র বা শুট সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল ডাইকট বা দ্বিবীজপত্রী বীজের স্ট্রাকচার। মনোকটের স্ট্রাকচারটাও দেখে নেওয়া যাক।
মনোকটের দুটো ছবি রয়েছে, একটা ডায়াগ্রামেটিক ছবি আর একটা একটু ইনডেপথ। প্রথমে ডায়াগ্রামেটিক ছবিটায় আসা যাক। এই হলুদ রঙের যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে সবচেয়ে বাইরে এইটাকে আমি ডিমার্ক করি, এইটা হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য, এটা হচ্ছে এন্ডোস্পার্ম। ঠিক আছে, এই লাল রঙের যেটা কোটিং করলাম এটা এন্ডোস্পার্ম, এর মধ্যে রয়েছে প্রচুর স্টার্চ বা শ্বেতসার যেটা হচ্ছে খাবার, এটা হচ্ছে এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম এর ভেতর জমা খাবার রয়েছে, নিউট্রিয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে স্টার্চ। স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। ঠিক আছে, এই স্ট্রাকচারটা এন্ডোস্পার্মের বাইরে এরকম ছোট 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 আরেকটা স্ট্রাকচার রয়েছে, একটা আমি অন্য কালার ইউজ করি, এই সরু মতন একটা সুন্দর একটা দাগ 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 দেওয়া একটা স্ট্রাকচার রয়েছে। ঠিক আছে, এই স্ট্রাকচারটার একটা নাম রয়েছে, এই লেয়ারটার নাম হচ্ছে অ্যালিউরন। কাজ বলে দিচ্ছি, LEU অ্যালিউরন। অ্যালিউরন একটা এনজাইম সিক্রিট করে, এবং যদি এটা হাইড্রোলিসিস মানে জল প্রবেশ করে, ওয়াটারের কন্ট্যাক্টে আসে, তবে গিয়ে এই অ্যালিউরন একটা এনজাইম তৈরি করে। সেই এনজাইমটা হচ্ছে অ্যামাইলেজ প্রকৃতির, অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভাঙে, অ্যামাইলেজ প্রকৃতির। তাহলে এখন অ্যামাইলেজ রয়েছে, জল পেয়েছে, অ্যালিউরন অ্যাক্টিভেট হয়েছে, এবং এই অ্যামাইলেজ কাকে গিয়ে ভাঙতে শুরু করবে? স্টার্চকে গিয়ে ভাঙতে শুরু করবে। স্টার্চকে ভাঙলে কি আমরা পাবো? সিম্পল কার্বোহাইড্রেট, অর্থাৎ সরল শর্করা, যেইগুলো গাছটা যখন চারা থেকে বড় হতে শুরু করবে সেইটাকে খাদ্য হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ নিউট্রিয়েন্টের সাপ্লাই শুরু হবে। স্টার্চ কি হবে? সিম্পল কার্ব, সিম্পল কার্বোহাইড্রেট, কার্ব লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? এই নীল রঙের স্ট্রাকচারটার এবার একটুখানি নিচে যদি লক্ষ্য করা যায়, এই লাল লাল মতো এই স্ট্রাকচারটা, এইরকম একটা স্ট্রাকচার, এই ভিয়ের মতন, উল্টো ভিয়ের মতন যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে প্লিউমিউল। আগের ক্ষেত্রে যেটা এই অংশটা ছিল ফিউনিকল, সরি ফিউনিকল, এটা হচ্ছে ফিউনিকল, সরি প্লিউমিউল, আমি ভুল করছি, এটা হচ্ছে প্লিউমিউল, এটা হচ্ছে প্লিউমিউল, PLUMULE, প্লিউমিউল। আগেরটাও এটা আমি ফিউনিকল ভুলে লিখে ফেলেছি, কিন্তু এইটা হবে প্লিউমিউল। এটা হচ্ছে প্লিউমিউল। ফিউনিকল তো যেটা ওভারিকে, যেটা ওভারি স্ট্রাকচারটাকে ধরে রাখে, যেটা আমরা স্ট্রাকচার অফ ওভারি পড়াতে গিয়ে, অর্থাৎ এই অংশটা ফিউনিকল, এই অংশটা আমি একটুখানি তোমাদের ওই আগের ছবিটা দেখাতে গিয়ে একটু কনফিউজ হয়ে গেছে, আমি তো একবার ফিউনিকল কি সেই স্ট্রাকচারটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। এই যে এই স্ট্রাকচারটা হচ্ছে ফিউনিকল, এই স্ট্রাকচারটা হচ্ছে ফিউনিকল, ওকে, যেটা হাইলামের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, ওভারি স্ট্রাকচারের একটা পার্ট। কিন্তু আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে সিডের পার্ট, এবং কেমন ধরনের সিড? মনোকট, যার একটা বীজপত্র রয়েছে। এইটা রাইট, এটা হচ্ছে প্লিউমিউল। আর এর নিচে আরেকটা ভিয়ের মতন, এটা একদম ভিয়ের মতন অংশ রয়েছে। এই ভিয়ের মতন যে অংশটা রয়েছে সেটা, যেটা রুট তৈরি করে, রুট মানে আর দিয়ে যেই স্ট্রাকচারটা, যেটাকে বলা হয় র্যাডিক্যাল বা গোড়া, যেই অংশটা, এটাকে বলা হয় র্যাডিক্যাল। ঠিক আছে, মনোকট বা একবীজপত্রীদের ক্ষেত্রে এই প্লিউমিউল এবং র্যাডিক্যালের বাইরে একটা এক্সট্রা কোটিংও রয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, এটাকে একটু অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই পিঙ্ক কালার। ঠিক আছে, তাহলে প্লিউমিউলের বাইরে উপরে যে পাতলা একটা কোটিং রয়েছে সেটাকে বলা হয় কোলিওপটাইল, কোলিওপটাইল। তাহলে র্যাডিক্যালের উপর যে কোটিংটা রয়েছে সেটারও একটা নির্দিষ্ট কিছু নাম থাকবে, তাহলে সেটার কি নাম লিখে দিচ্ছি, এটাকে বলা হয় কোলিওরাইজা, কোলিওরাইজা। ঠিক আছে, কিন্তু এইখানে এই ছবিটার মধ্যে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে পারছি না, সেটা হচ্ছে বীজপত্র। এর যে
কটিলিডেন বা বীজপত্রের সংখ্যা 1, সেটা কিন্তু এই ছবিটা দিয়ে বোঝানো খুব মুশকিল, সেই কারণে আমি এই ছবিটা দেখাচ্ছি। এইখানে দেখো এই রকম একটা স্ট্রাকচার বাইরে বেরিয়ে রয়েছে, এইটাই কিন্তু হচ্ছে কটিলিডেন। ঠিক আছে, আমি এটাকে কটিলিডেন লিখবো না। একবীজপত্রীদের ক্ষেত্রে কটিলিডেনকে বলা হয় স্কুটেলাম, এটাও আসতে পারে কোশ্চেন, SCUTELLUM, স্কুটেলাম। ঠিক আছে, এইবার যদি একটু লক্ষ্য করো এইটার মতনই সিমিলার, আমি এখানেই করে দিচ্ছি। কোলিওপ্টাইল যেটা প্লিউমিউলের কোটিং, এটা হচ্ছে এই অংশটা। তাহলে প্লিউমিউল কোনটা? প্লিউমিউল হচ্ছে এই অংশটা। ঠিক আছে, বিয়ের মতন স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ঠিক সেরকমভাবে এইখানে কোলিওরাইজা হচ্ছে এই অংশটা, আর র্যাডিক্যাল হচ্ছে এই অংশটা, এটা মূল তৈরি করবে। ঠিক আছে, এছাড়াও এইখানে আরেকটা ছোট্ট মতন অংশ দেখা যাচ্ছে, এই যে এই একটা ছোট্ট মতন অংশ দেখা যাচ্ছে, এই উঁচু মতন অংশ, এইটাও একটা বীজপত্রের মতন একটা অংশ, দ্বিবীজপত্রী নয়, এটাকে আরেকটা বীজপত্র হিসেবে আমরা কনসিডার করব না, এটার একটা নাম রয়েছে, এটাকে বলা হয় এপিব্লাস্ট। এপিব্লাস্ট এটা ট্রু কটিলিডেন বা আদর্শ বীজপত্র নয়, একটা ছোট একটা রেমিনেন্ট, একটা ভেস্টিজিয়াল স্ট্রাকচার, এটাকে বলা হয় এপিব্লাস্ট। ঠিক আছে, তাহলে একটা মনোকট সিডের স্ট্রাকচার বুঝিয়ে দেওয়া হলো। এইবার আসা যাক, বীজটা তো এবার ফলে পরিণত হবে। ফল কয় রকম? ফল 3 রকম, একটা হচ্ছে ট্রু ফল, ফলস ফল এবং পার্থেনোকার্পি ফল। ঠিক আছে, ট্রু ফল কোনগুলো? বা প্রকৃত ফল যেটাকে বাংলায় বলা হয়, এই প্রকৃত ফল হচ্ছে সেইগুলো যেইগুলোর ক্ষেত্রে ওভারিটা সরাসরি ফ্রুটসে ম্যাচিওর করে। আবার দেখিয়ে দিই, যেটা তোমাদের আমি আজকে পড়ানো দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ যে ওভারি স্ট্রাকচারটা বুঝিয়ে দিই, এই যে এই ওভারিটা, এই নীল যেটা এখন পিঙ্ক দিয়ে গোল করছি, এইটা যখন ফলে পরিণত হয় তখন সেই ফলগুলোকে বলা হবে ট্রু ফ্রুট বা প্রকৃত ফল বাংলায়। ঠিক আছে, উদাহরণ কি? উদাহরণ অনেকগুলোই রয়েছে, এইখান থেকে বিশেষ কিছু আসবে না, এটার যেটা যেখানে যেখানে ডেভিয়েশন হবে সেই জায়গাগুলো থেকে তোমার উদাহরণগুলোকে একটু মনে রাখতে হবে। আমি তাও দেখিয়ে দিই, এটা একটা আম, আম হচ্ছে একটা ট্রু ফল বা ট্রু ফ্রুট, এবং এই আমের মধ্যে দেখো কোটিং যেটা রয়েছে, এই কোটিংগুলো রয়েছে, এইটাকে বলা হয়, এই স্ট্রাকচারটাকে বলা হয় এপিকার্প। এপিকার্প, এর মাঝের এই শস্য মতন অংশটাকে বলা হয় মেসোকার্প। মেসোকার্প, আর এই আটির বাইরের আবরণটাকে বলা হয় এন্ডোকার্প। এবং এই তিনটেকে একসাথে কি বলেছিলাম? তিনটেকে বলা হয় পেরিকার্প। এই পেরিকার্পটা কোথা থেকে তৈরি হয়? ওভারির ওয়াল। ওভারির ওয়ালটা আফটার ফার্টিলাইজেশন পেরিকার্পে তৈরি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা আদর্শ ফল বা ট্রু ফ্রুটসের উদাহরণ। এইবার ফলস ফ্রুট কি? যেইখানে ফলগুলোর ক্ষেত্রে একটু আগেও বললাম যে ক্ষেত্রে ফলগুলোর ক্ষেত্রে অন্যান্য কিছু অংশ ম্যাচিওর করে ফলের অংশের সাথে জুড়ে যায়, সেইগুলোকে বলা হয় ফলস ফ্রুট। ফলস ফ্রুটের 3টে উদাহরণ রয়েছে। 3টে ফলস ফ্রুটের উদাহরণ, ফার্স্টটা হচ্ছে অ্যাপেল। অ্যাপেল, অ্যাপেল, এইটা হচ্ছে ক্যাশিউ অ্যাপেল, এইটাকে বলা হয় কাজু, কাজু বাদাম যেটাকে আমরা বলছি। আর আমরা কাজু বাদাম যেটা খাই, এই পোর্শনটাকে বলা হয় ক্যাজু অ্যাপেল বা কাজুর আপেল। এইটা থেকে একটা গোয়াতে এক ধরনের ড্রিঙ্কস, একটা ধরনের ওয়াইন তৈরি হয় যেটাকে বলা হয় ফেনি। এই অংশটাকে ক্রাশ করা, এটা খুব রসালো হয়। আর এর নিচে এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে কাজু বাদাম। এটা ভাঙলেই যে আমরা যে ড্রাই ফ্রুটসটা হিসেবে খাই, এটাই হচ্ছে আসল কাজু। ঠিক আছে, আচ্ছা, ক্যাশিউ অ্যাপেল, এটা হচ্ছে ক্যাশিউ নাট, এটা হচ্ছে ক্যাশিউ নাট বা কাজু বাদাম। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের সকলের প্রিয়, এটা আচার তৈরিতে খুব ব্যবহার হয়, সেটা হচ্ছে চালতা। চালতাকে ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট অ্যাপেল। এলিফ্যান্টস, এলিফ্যান্ট মানে কারণ হাতির খুব প্রিয় খাবার এটা, এলিফ্যান্টস অ্যাপেল। তা হাতির এত প্রিয় যে এই ফলটার নামই হয়ে গেছে ইংরেজিতে এলিফ্যান্টস অ্যাপেল। এবার কোনটার কোন অংশটা
কি রূপান্তরিত হয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। আপেলের ক্ষেত্রে আসল যে ফলটা সেটা হচ্ছে এইটুকু, এবং তার মধ্যে একটা সিডও রয়েছে দেখতে পাচ্ছ। আর এই পুরো যে অংশটা আমরা খাই, এই অংশটা হচ্ছে থ্যালামাস, যার ওপর আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বা আগের ক্লাসেও বলেছিলাম যে যার ওপর ফুলের অন্যান্য পার্টগুলো, ক্যালিক্স, করোলা, তারপর অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম যেগুলোর ওপর সাজানো থাকে, সেই পোর্শনটা যেটাকে ওপর সাজানো থাকে, যেটাকে থ্যালামাস বলা হয়, সেইটাই রসালো হয়ে গিয়ে এই পোর্শনটা তৈরি করে। ঠিক আছে, তাহলে কাজুর ক্ষেত্রে এই যে ক্যাজু অ্যাপেল বলছি, এইটা কোন অংশ? ওই ঠিক থ্যালামাসটা একটু মনে করো, থ্যালামাসের নিচে একটা সরু স্টক ছিল যেটাকে আমরা বলছিলাম পেডিসেল। এই পেডিসেলটাই এখানে লিখে দিই, এই পেডিসেলটাই রসালো হয়ে গিয়ে কাজুর ফ্রুট পোর্শন বা ক্যাজু অ্যাপেল তৈরি করে। আর চালতার ক্ষেত্রে কেটেও দেখানো গেছে, এই চালতার যেগুলোকে আমরা আচার হিসেবে খাই, এই যে কোটিংগুলো, এই কোটিংগুলো হচ্ছে ক্যালিক্স বা বৃতি অংশটা রসালো হয়ে গিয়ে ফলের অংশ তৈরি করে, সেই জন্য এটাকে বলা হয় ক্যালিক্স, CALYX, ক্যালিক্স বা বৃতি। রসালো বৃতিটাই এটার ফল তৈরি করে। যেহেতু এগুলো একটাও ওভারই ম্যাচিওর করে তৈরি হয়নি, সেই জন্য এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফলস ফ্রুটের প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, লাস্ট পার্থেনোকার্পি। পার্থেনোকার্পির ক্ষেত্রে যেই সমস্ত ফল, এই দুটো খুব চেনা ফল, ফার্টিলাইজেশন হয় না এবং সিডলেস ফ্রুট তৈরি হয়, এটা মানে হচ্ছে সিডলেস ফ্রুট ফর্মেশন হয়, সেই ঘটনাটাকে বলা হয় পার্থেনোকার্পি ফ্রুট। তাহলে পার্থেনোকার্পি ফ্রুটের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ কি? ব্যানানা, মুসা, সায়েন্টিফিক নাম আর আমি লেখাচ্ছি না এখানে, ব্যানানা। আর গ্রেপ মানে আঙুর। ঠিক আছে, আচ্ছা, এবার ব্যানানা আর গ্রেপ এই দুটোয় বীজ তো থাকে না। আমরা কি করি, অনেক সময় কিছু হরমোন আছে, IBA, কিছু কৃত্রিম আর্টিফিশিয়াল হরমোন দিয়েও কিন্তু আমরা পার্থেনোকার্পি ফ্রুট তৈরি করি। যদিও এই দুটো গাছের ক্ষেত্রে কিন্তু ন্যাচারালি সিডলেস ফ্রুট তৈরি হয়। ঠিক আছে, এই পার্থেনোকার্পি কথাটার সাথে আরেকটা কথাও চলে, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। কি পার্থেনোজেনেসিস? তাহলে পার্থেনোজেনেসিস আর পার্থেনোকার্পির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। পার্থেনোকার্পি কিন্তু শুধু প্লান্টসের ক্ষেত্রেই দেখা যায়, কারণ ফল প্লান্টসেই থাকে, ফ্রুটস প্লান্টেই তৈরি হয়। কিন্তু পার্থেনোজেনেসিস মানে হচ্ছে উইদাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ উইদাউট ফিউজিং দুটো অপোজিট গ্যামেট, যে ক্ষেত্রে প্রোজেনি তৈরি হয় বা যে ক্ষেত্রে অপত্য বংশ তৈরি হয়। এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, প্রাণীর ক্ষেত্রেও দেখা যায়। প্রাণীর ক্ষেত্রে এর সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হানিবি ড্রোন, অর্থাৎ শ্রমিক মৌমাছিগুলো কিভাবে তৈরি হয়। যে হানিবির একটু ছোট্ট করে এখানে কনসেপ্টটা একটুখানি বুঝিয়ে দিই। হানিবির ক্ষেত্রে ফিমেলগুলোর XX গ্যামেট থাকে আর মেলগুলোর X শুধু থাকে। ঠিক আছে, এবার যখন ফার্টিলাইজেশন হয় তখন যেগুলো X হয় এগুলো হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল, এবং যখন এইটা তৈরি হয় এক্ষেত্রে কিছুই আসে না, অর্থাৎ এখানে XO, এই মেকানিজমটাকে XO বলা হয়। এইটাই হচ্ছে এটা হচ্ছে এটাই হচ্ছে মেল। এক মিনিট, জাস্ট আ মিনিট, একটু ভুল করেছি।
আমি ইন ডিটেলে করাচ্ছি না, কারণ এইখানে একটুখানি কনফিউশন হয়েছে। আরেকটা বড় স্ক্রিন লাগবে, কারণ এটা ডেভিয়েট করে যাচ্ছে পুরো টপিকটা থেকে। মোট কথা এটুকু মনে রাখবে যে হানিবির ক্ষেত্রে ড্রোনটা হচ্ছে পার্থেনোজেনেসিস এর একটা প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, আচ্ছা এইবার এখান থেকে এইরকমই কিছু ডেভিয়েশন যখন ঘটে, তার আরেকটা উদাহরণ হচ্ছে অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস মানে হচ্ছে যেইখানে সিড সেট তৈরি হবে, অর্থাৎ বীজ তৈরি হবে, কিন্তু ফার্টিলাইজেশন হবে না। ঠিক আছে, আগেরটা কি বলেছিলাম? পার্থেনোজেনেসিস, ফার্টিলাইজেশন, সিডলেস ফ্রুট উইদাউট ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন ছাড়া সিডলেস ফ্রুট। আর এখানে কি বলছি? অ্যাপোমিক্সিস মানে ফ্রুট হবে এবং তার মধ্যে সিডও থাকবে, কিন্তু ফার্টিলাইজেশন হবে না। সিড উইথ ফ্রুট, সিড এবং ফ্রুট দুটোই থাকবে, কিন্তু ফার্টিলাইজেশনটা হবে না। এই রকমের ঘটনাকে বলা অ্যাপোমিক্সিস। অ্যাপো মানে হচ্ছে উইথআউট, মিক্স মানে তো মিক্সিয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, তোমরা যখন মেগা গ্যামেটোজেনেসিস পড়ানো হয়েছিল, মেগা গ্যামেটোজেনেসিস পড়ানো হয়েছিল, তখন মনে করো যে এই একটা মাদার সেল রয়েছে যেটা 2n, এই 2nটা ডিভাইড করে 4টে n তৈরি করে। 4টে এরকম বড় সেল থেকে 4খানা এরকম সেল তৈরি করেছিল, এবং তার মধ্যে 3টে সেল ছোট, একটা সেল বড় ছিল, তাই তো n এরকম ছিল তো মেগা গ্যামেটোজেনেসিসের ক্ষেত্রে। এবং এটা কনজিকিউটিভ ডিভিশন ঘটেছিল, মাইটোসিস ঘটেছিল। এক্ষেত্রে মেয়োসিস হয়েছিল, কিন্তু কল্পনা করো এখানে মেয়োসিস হচ্ছে না, অর্থাৎ এই 2nটা 2nই থেকে যাচ্ছে। ঠিক আছে, এবং 2nটা 3বার, ওই বলেছিলাম 3বার মাইটোসিস হয়, এখানে 3বার মাইটোসিস হয়, 3 টাইমস মাইটোসিস। তাহলে 2n স্টেজটা যদি 3 টাইম মাইটোসিস হয়, 2n সিঙ্গেল সেল 3 টাইম মাইটোসিস হলে হবে 8খানা সেল, এবং 8খানা সেলেরই প্লয়েডি লেভেল 2n করে এরকম 8বার 2n থাকবে। ঠিক আছে, এই যে যদি এখানে কল্পনা করো, তাহলে এক্ষেত্রে এখানে দুটো সাইনার্জিডস, একটা এগ সেল, সবার 2n প্লয়েডি লেভেল, মাঝখানে যে নির্ণীত নিউক্লিয়াস, যেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলছিলাম, সেটা আগের ক্ষেত্রে n মিলে 2n হয়েছিল, এখানে 2n মিলে কি অবস্থায় থাকবে? 4n। আর এইখানে অ্যান্টিপোডাল সেল যেটা রয়েছে, এগুলোর প্রত্যেকটার প্লয়েডি লেভেল কিন্তু থাকবে 2n। ঠিক আছে, এবং যেহেতু অলরেডি এর মধ্যে এগ সেলটা অলরেডি 2n হয়েই বসে রয়েছে, সুতরাং ওর আর কিন্তু বাইরে থেকে ফার্টিলাইজেশনের কোনো প্রয়োজন নেই। এই সেলটাই ম্যাচিওর করতে শুরু করে দেবে, এবং ম্যাচিওর করতে শুরু করে দিয়ে এটা একটা এমব্রিও তৈরি করবে, আর এইখানে তো এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে, আর পুরো এই জিনিসটা ওভারিটা একটা ফ্রুটে পরিণত হবে। এবং কোনো ফার্টিলাইজেশন, যেটা এখানে একটা পোলেন টিউব ফর্মেশন হয়, বা পোলেনটা প্রবেশ করে, বা যেটাকে আমি বললাম সাইফোনোগামি, এগুলো কিচ্ছু হবে না, কিছুর প্রয়োজনই নেই, অথচ একটা ফ্রুট তৈরি হয়ে গেল উইদাউট মিক্সিয়েশন, উইদাউট মিক্সিয়েশন অফ অপোজিট গ্যামেটের কোনো প্রয়োজনই হলো না, কারণ অলরেডি ও শুরু থেকেই 2n হয়ে বসে রয়েছে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় অ্যাপোমিক্সিস। কাদের মধ্যে দেখা যায়? সবচেয়ে বেশি যেটা দেখা যায় অ্যাস্টেরেসি ফ্যামিলির মধ্যে। অ্যাস্টেরেসি, ASTERACEA, অ্যাস্টেরেসি ফ্যামিলি হচ্ছে সানফ্লাওয়ার ফ্যামিলি। ঠিক আছে, সানফ্লাওয়ার বা ডেইজি ফ্যামিলি, যেই ফুলগুলোর অনেকগুলো পাপড়ি হয়, এই ফ্যামিলিগুলোকে বলা হয় অ্যাস্টেরেসি। আরও কিছু কিছু রয়েছে, প্লান্ট মরফোলজি পড়লে জানতে পারবে। আমি দুটোই উদাহরণ বলছি, একটা হচ্ছে ত্রিদক্ষ বা ট্রাইড্যাক্স, এগুলো হচ্ছে ঘাস জাতীয় কিছু প্লান্ট, ট্রাইড্যাক্স, আর হচ্ছে এক্লিপ্টা, ECLIPTA। এক্লিপ্টার বাংলা হচ্ছে কেশুতি। তোমরা একটু গুগলে কেশুতি ছবিগুলো একটু দেখে নিতে পারো, এগুলো হচ্ছে রাস্তার ধারে গজিয়ে ওঠা ছোট ছোট আগাছাই বটে। এটা হচ্ছে ত্রিদক্ষ। এই দুটো গাছের ক্ষেত্রেই কিন্তু অ্যাপোমিক্সিস দেখা যায়। আচ্ছা, আরেকটা ডেভিয়েশন কি হয়? পলিএমব্রায়োনি, অর্থাৎ যে ক্ষেত্রে এতক্ষণ আমরা কি দেখছিলাম, একটা এন সেলকে একটা মেল গ্যামেট ফার্টিলাইজ করে 2n তৈরি হচ্ছে, তার একটাই এমব্রিও তৈরি হচ্ছে। এমব্রিও ফর্মেশন কীভাবে হয় দেখালাম, মনোকটিলিডন এরকম সবুজ রঙের যে ছবিটা দেখলে। কিন্তু এক্ষেত্রে কি হয়,
এমব্রায়োনি হয়, অর্থাৎ একবার ফার্টিলাইজেশনের পরেও অনেকগুলো এমব্রিও তৈরি হয়। অনেকগুলো এমব্রিও তৈরি হওয়ার জন্য স্বাভাবিকভাবেই অনেকগুলো সিড তৈরি হবে। ছবিগুলো দেখেই বুঝতে পারছো এটা কোন ফ্যামিলির মধ্যে দেখা যায়। এগুলো মেইনলি দেখা যাচ্ছে সাইট্রাস ফ্যামিলির মধ্যে। সাইট্রাস, সাইট্রাস মানে লেবু, যে কোনো লেবুর মধ্যেই এই ঘটনাটা ঘটে। আমের মধ্যেও ঘটে অনেক সময়, ম্যাঙ্গো। এবং এই পুরো ঘটনাটাই এমব্রায়োনি ঘটনাটা আবিষ্কার হয় কিন্তু লেবুর মধ্যেই, সেই জন্য আমি লেবুর উদাহরণটাই মনে রাখতে বলবো। ঘটনাটা কি ঘটে দেখো, লেবুরটায় আগে বলে দিই, তারপরে আরেক ধরনের এমব্রায়োনিও হয়। এই যে ছবিটা দেখছো, এই ক্ষেত্রে এইটা হচ্ছে এমব্রিও স্যাক, আর এমব্রিও স্যাকের বাইরে এইটা আমি কি বলেছিলাম, ওভিউল। এইটা ওভিউল, আমি একটা অন্য রং দিই, এই অরেঞ্জ কালার যেটা দিচ্ছি এটা হচ্ছে ওভিউল, আর ওভিউলের মধ্যে পিঙ্ক কালার যেটা রয়েছে এমব্রিও স্যাক। তার মধ্যে স্বাভাবিকভাবে ফার্টিলাইজেশনের পর এখানে একখানাই এমব্রিও তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এর বাইরে এই ওভিউলের মধ্যে অনেকগুলো ছোট ছোট নিউট্রিয়েটিভ সেল থাকে, যেগুলোকে কি বলা হয়, আজকেও বলেছি, যেগুলোকে বলা হয় নিউসেলাস। এবং নিউসেলাসের প্লয়েডি লেভেল কি 2n। তো এই নিউসেলাসগুলো কি হয়, এগুলো ম্যাচিওর করে, হঠাৎ করে ম্যাচিওর করতে শুরু করে, আর এই জিনিসটার এমব্রিও স্যাকের মধ্যে দেখো ঢুকে গেছে, এমব্রিও স্যাকের মধ্যে ঢুকে যায়, এই এমব্রিও স্যাকের মধ্যে অলরেডি ঢুকেও গেছে। এই এমব্রিও স্যাকের মধ্যে ঢুকে ঢুকে ওরাও এক একটা সিড তৈরি করে, ঠিক আছে। অর্থাৎ এই সিডটা 2n হলেও এর মধ্যে জেনেটিক ভ্যারাইটি বেশি, কারণ এটা অন্য একটা গাছের পোলেনের সাথে ওভামের মিক্সিয়েশনের ফলে তৈরি হচ্ছে, কিন্তু এইগুলো কিন্তু হচ্ছে এই গাছেরই সেল, অর্থাৎ এটা কাইন্ড অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে। এবং এই যে 2nটা এই গাছের 2n-এর মতনই, জেরক্স কপির মতন, এবং অনেকগুলো সিড সেট তৈরি হয়ে যায়। তো এই ঘটনাটাকে বলা হয় এমব্রায়োনি। উদাহরণ হচ্ছে সাইট্রাস, লেবু, ম্যাঙ্গো, লেবুর অনেকগুলো বীজ, এটা পাতি লেবু, আর এটা অরেঞ্জ, বা মাল্টা, অরেঞ্জ, এগুলো হচ্ছে লাইম, লেমন, এগুলো হচ্ছে উদাহরণ। আরেক সময় কি হয়, এটা যে হচ্ছে একটা এমব্রায়ো স্যাকটাকে একটু লম্বা করে ছবিটা দেখানো হয়েছে। এমব্রায়ো স্যাকের মধ্যে তো এখানে অনেকগুলো অ্যান্টিপোডাল সেল থাকে, 3টে থাকে, নর্মালি 3টে থাকে, কিন্তু এইখানে কি হয়েছে, এইগুলো ফার্টিলাইজেশনের পর অ্যান্টিপোডাল সেলগুলো নষ্ট তো হয়েই যায়নি, বরং ওগুলো নিজেদের মধ্যে মাইটোটিক ডিভিশন করে ওগুলো এক একটা সেল তৈরি করেছে, এবং সেগুলো এগুলোর প্লয়েডি লেভেল কি n, এবং বাইরে থেকে যদি আরও পোলেন আসে তাহলে এইগুলোর সাথে এই n ফিউজ করে, এবং ফিউজ করে আলটিমেটলি 2n হয়ে এই এক একটা এমব্রিও স্যাকের মধ্যেই এক একটা সিড তৈরি করে, এমব্রিও তৈরি করে, ঠিক আছে। এই ক্ষেত্রেও দেখো, এই নিচের ক্ষেত্রে যদি ধরে নিই এইটাই এক্সেল হয়, তার সাথে এই সাইনার্জিডসগুলো সেল ডিভাইড করে অনেকগুলো সেল ডিভাইডেড হয়ে এইগুলো এক একটা সিড তৈরি করতে সাহায্য করে। আর তাহলে এখানে প্রশ্ন আছে যে এখানে তাহলে এন্ডোস্পার্ম কোথায়, এন্ডোস্পার্মগুলোকে একটুখানি যদি সাইড বরাবর লক্ষ্য করো, এন্ডোস্পার্মগুলো দেখো এই যে সাইডে চলে গেছে, এই যে একটা এন্ডোস্পার্মের সেল, এই যে একটা এন্ডোস্পার্মের সেল, এই দিকে এগুলো সাইড হয়ে গেছে, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে। এইগুলো খুব রেয়ার ঘটনা, এগুলো ব্যতিক্রমী। তো এইভাবে সিড তৈরি হলো, এবং সিডের ডেভিয়েশন বলে দিলাম। লাস্ট স্লাইড, সিড তৈরি হওয়ার পর এবার গুরুদায়িত্ব হচ্ছে সিডগুলোকে ছড়িয়ে ফেলা, কারণ সিডগুলো যদি যে মা গাছ, যে জনিত্রী গাছের সামনেই পড়ে, তাহলে কি হবে, মা গাছের সাথে অপত্য গাছের কম্পিটিশন তৈরি হবে। কিসের কম্পিটিশন, কারণ গাছ তো নড়াচড়া করতে পারে না, অন্য জায়গায় যেতে পারে না, তাহলে কি হবে, মাটিতে নিউট্রিয়েন্ট লিমিটেড, সূর্যের আলোর জন্য যদি একটা গাছের তলে একটা চারা গাছ হয়, সে সূর্যের আলো পাবে না, বড় হতে গেলে তার নানা রকম বাধা আসবে, সেই ক্ষেত্রে গাছের বীজের ছড়িয়ে যাওয়া প্রয়োজন। এই ঘটনাটাকে বলা হয় সিড ডিসপার্সাল। সিড ডিসপার্সাল 4 রকমভাবে হয়। একটা হচ্ছে উইন্ড বা বাতাসের মাধ্যমে, এগুলোর কোনো নাম নেই স্পেসিফিক, যেরকম পরাগরেণুর ক্ষেত্রে অ্যানিমোফিলি বলছিলাম, হাইড্রোফিলি বলছিলাম, এর কোনো নাম নেই, জাস্ট সিম্পলি উইন্ড, ওয়াটার, মেকানিক্যাল আর অ্যানিমেলের মধ্যে সমস্ত পশু পাখি এবং আমরাও আসি। হ্যাঁ, তাহলে উইন্ডের মাধ্যমে কোন কোন
গাছের কোন কোন গাছের মধ্যে উইন্ডের মাধ্যমে সিড ডিসপার্সাল হয় একটুখানি দেখে নেওয়া যাক। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা, এই গাছটা দেখা যায় জংলা গাছ, ফু দিলে দেখবে উড়ে উড়ে যায়। এই যে স্ট্রাকচারগুলো, প্যারাশুট লাইক যে স্ট্রাকচারগুলো, এইগুলোকে বলা হয় প্যাপাস, PAPPUS। এই যে এই স্ট্রাকচারগুলো, প্যারাশুট লাইক যে স্ট্রাকচার, এগুলোকে বলা হয় প্যাপাস। আর এই গাছটার নাম হচ্ছে কুকসিমা। কুকসিমা আগাছা গাছ। হ্যাঁ, তারপর হচ্ছে এইটা, যেমন এইটা হচ্ছে সরিয়ার অবস্থা, শাল গাছ। এটা শাল গাছের যদি তলায় গিয়ে দেখাও, লক্ষ্য করো, তাহলে দেখবে গাছের যে বীজটা আছে এর দুটো এরকম পাতার মতন লাগানো আছে, এবং গাছের বীজটা যখন পড়ে তখন ঘুরতে 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 অনেকটা দূরে গিয়ে পড়তে পারে। এটা হচ্ছে সরিয়া রোবুস্টা বা শাল। এটা হচ্ছে শাল গাছের উদাহরণ। এইটা হচ্ছে, আমরা এইটাকে সবজি হিসেবে খাই। এটা হচ্ছে মোরেয়া অর্থাৎ সজনের বীজটাকেও যদি লক্ষ্য করো, এই বীজটা এবং তার গায়ে এরকম প্যারাশুটের মতন পাতলা পাতলা কোটিং আছে। যখন ফ্রুটস বা ফলটা ফেটে যায়, সেটা অনেকটা যেন দূরে গিয়ে পড়তে পারে। এই ফলটার ক্ষেত্রেও দেখছো, এই ফলটাও হচ্ছে ভেতরে বাতাস ভরা থাকে এবং হালকা হয়। এই ফলটাও কিন্তু দূরে গিয়ে ডিসপার্স করতে সাহায্য করে। এই ফলটার নাম হচ্ছে টেপারি। এটাকে বলা হয় টেপারি, বাংলা নাম টেপারি। ঠিক আছে, জলের মাধ্যমে যেই সিড বা বীজগুলো ডিসপার্সাল হয় সেটা হচ্ছে, এটা তো অবশ্যই সবাই জানে, এটা হচ্ছে পদ্ম সাইন্টিফিক নেম কি, নিলম্ব নুসিফেরা। এর মধ্যে দেখো এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট সিড। এই পুরো অংশটা ভেসে ভেসে, এবং এটা হালকা হয়, জলে ডোবে না, ভাসতে ভাসতে অন্য জায়গায় যায়। তারপর এই পুরো স্ট্রাকচারটা যখন পচে যায়, তখন বীজগুলো জলের তলায় নিচে নেমে যায় এবং সেখানে সেই বীজটার ফার্টিলাইজেশন হয়। ঠিক আছে, এটা হচ্ছে পদ্ম, নিলম্ব নুসিফেরা। আর এইটা হচ্ছে কোকোস নুসিফেরা বা নারকোল, কোকোস কোকোস নুসিফেরা। এই কোকোস বা নারকোল গাছের, এটা দেখতে পাচ্ছ একটা অঙ্কুরিত হয়েছে। এই অঙ্কুরিত এই গাছটা ভাসতে ভাসতে, এই নারকোলগুলো ভাসতে ভাসতে সমুদ্র থেকে বিভিন্ন সমুদ্র স্রোতের মাধ্যমে গিয়ে বিভিন্ন আইল্যান্ডের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং বিভিন্ন আইল্যান্ডের মধ্যে তোমরা দেখতে পাবে আশেপাশে নারকোল গাছটাই বেশি। ঠিক আছে, মেকানিক্যালের মধ্যে এই গাছটাকে যদি ছোঁয়া হয়, এই অংশটাকে যদি স্পর্শ করা হয়, তাহলে ছট করে ফেটে ওঠে। এইটা হচ্ছে দোপাটি। দেখো এটা ফেটে গেছে এবং ফেটে গিয়ে এই সিডগুলো ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে ধুন্দুল গাছ, যেটাকে ছোটবেলায় আমাদের খোসা হিসেবে ব্যবহার করা হতো। সেই ক্ষেত্রেও বীজগুলো এরকমভাবে ছড়িয়ে পড়ে মেকানিক্যালি। আর অ্যানিমাল, অনেক সময় এইটা তো আমরা ছোটোবেলায় সবাই খেলেছি এই গাছটা নিয়ে, এইটাকে বলা হয় ঘাগরা গাছ। এই ঘাগরা গাছের কি হয়, এই ফলগুলোর গায়ে এরকম ছোট ছোট কাঁটা থাকে। এই কাঁটাগুলো কি হতো, আমাদেরও গায়ে লেগে যেত, এবং লেগে যাওয়ার পর আমরা যখন অন্য জায়গায় গিয়ে যখন ঝাড়বো, শুধু আমাদের নয়, কুকুর বেড়াল বা যে কোনো অ্যানিমেল যখন ওই জঙ্গলটা বা ওই গাছটার গা দিয়ে যাবে, তাদের গায়ে এগুলো লেগে যাবে এবং তাদের এইভাবে বিষটা ছড়িয়ে পড়বে। আর এইটাকে বলা হয় চোর কাঁটা, ক্রাইসোপগন। চোর কাঁটা সাইন্টিফিক নেমটা লিখাচ্ছি না, ক্রাইসোপগন। এইটাও দেখবে অনেক সময় এই জঙ্গলটার মধ্যে দিয়ে গেলে, এই ক্রাইসোপগনের জঙ্গল বা চোর কাটার জঙ্গল দিয়ে গেলে, জুতোর মধ্যে ছোট ছোট এই খোঁচা ফলের মতন অংশগুলো লেগে যায়, এবং আমরা যখন অন্য জায়গায় গিয়ে জুতো ঝাড়বো, এটা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হয়, যখন তারা গা পরিষ্কার করে তখন সেইখানে তাদের এই ফলগুলোর বীজগুলোর ডিসপার্সাল হয়ে যায় এবং সেখান থেকে নতুন গাছ তৈরি হয়। আই হোপ তোমরা বুঝতে পারছো আমার সেশন। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে গ্রুপে অবশ্যই জিজ্ঞেস করবেন, এবং সিমন স্যার তো সবসময় রয়েছেন। থ্যাংক ইউ।